মায়া বাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটির সময়কাল আজ থেকে প্রায় 6 বছর আগে, 2019 সালের কথা। তখনকার সময়ে আব্দুল হক মিয়ার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। তো ওনার বড় ছেলের নাম ফয়সাল এবং ছোট ছেলের নাম ছিল হাসান। ওনার স্ত্রী এবং আব্দুল হক মিয়া নিজে, তাদের পরিবারের 4 সদস্য, তারা তাদের গ্রামের বাড়িতে 4 চালা একটা ঘর ছিল টিনের, ওই ঘরেই তারা থাকতো। ওখানেই ছোটোবেলা থেকে তার ছেলেদের বড় করেছে। তার বড় ছেলের বয়স বর্তমানে 27 বছর এবং ছোট ছেলের বয়স 23 বছর। আব্দুল হক মিয়ার বড় ছেলে ফয়সাল, সে আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বেশি দূর সে লেখাপড়া করতে পারেনি। ইন্টার পাস করার পরেই তার বাবা তাকে বাইরের একটা কোম্পানিতে চাকরিতে পাঠিয়ে দেয়। তো সেখান থেকেই সে আয় রোজগার করে কোম্পানি থেকে যা বেতন পেত সেগুলো দিয়েই তার নিজের খরচ চালাতো এবং বাকিটুকু তার পরিবারকে অর্থাৎ তার বাবার এখানে পাঠিয়ে দিত। ছোট ছেলে বর্তমানে কিছুই করে না, তার বাবার সাথে ক্ষেত খামারে কিছু কাজকর্ম করে, এই আর কি। আর বর্ষা মৌসুমে তার বাবা বিভিন্ন জায়গায় মাছ ধরতে যেত। দেখা যেত বিভিন্ন বিল বা তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে খাল রয়েছে, একটা খাল, সেই খাল থেকে তারা মাছ ধরে আনতো। আর তাদের মা ছিল, তিনি বাড়িতেই থাকতেন, কাজকর্ম করতেন। আব্দুল হক মিয়ার স্ত্রী অর্থাৎ হাসান এবং ফয়সালের মায়ের নাম ছিল হাজেরা বেগম। তো ওনার খুব কম বয়সী বিয়ে হয়েছিল। তো তারপর ওনার বড় ছেলে হয় বেশ কয়েক বছর পর। তো তারপর পরবর্তীতে দেখা যায় ওনার ছোট ছেলে হয়েছিল। তো আব্দুল হক মিয়া নিজেই ক্ষেত খামারে কাজ করতেন, অর্থাৎ ওনার বাপ দাদার অর্থাৎ পৈতৃক সম্পত্তি থেকে তিনি যে ভিটাটা পেয়েছিলেন সেখানে তিনি পরবর্তীতে নিজের আয় রোজগারের টাকা থেকে বেশ কিছু টাকা জমিয়ে তিনি ওই টিনের ঘরটা তুলেছিলেন। ওনাদের পুরন বাড়িতে বেশ বড় বড় গাছপালা আছে, তেঁতুল গাছ, কড়ই গাছ বা বিভিন্ন ধরনের ফল গাছ আছে সেখানে। তো সেই পুরন বাড়িটা ছেড়ে তারা নতুন একটা বাড়িতে ওই টিনের ঘরটা তারা তুলেছিলেন। আব্দুল হক মিয়ার 2 ছেলে বর্তমানে বাড়িতেই ছিল ওই সময়কার, অর্থাৎ 2019 সালের কথা। তো তখনকার সময়ে আব্দুল হক মিয়ার বড় ছেলে ফয়সালের চাকরিটা চলে যায়। সে সরাসরি বাড়িতে চলে আসে, আর তার ছোটো ভাই তো তখন ছিলই বাড়িতে। বেশিরভাগ সময়ে দেখা যেত আব্দুল হক মিয়া নিজে অসুস্থ থাকতেন, অর্থাৎ আব্দুল হক মিয়ার বয়স অনেকটাই বেশি ছিল, প্রায় 60-এর কাছাকাছি। অন্যদিকে তার মা অর্থাৎ ফয়সালের মা হাজেরা বেগমের বয়স ছিল প্রায় 45, এরকম একটা, প্রায় 15 বছর ডিফারেন্স ছিল তার বাবা মার মধ্যে। তো এই বয়সী হাজেরা বেগম তিনি নিকৃষ্ট ধরনের কাজ করতেন, অর্থাৎ তার পরিবারের সদস্যরা কিন্তু কেউ জানতো না। তাদের বাড়ি থেকে কয়েক বাড়ি পরই একজন লোক আছে, ওই লোকের সাথে হাজেরা বেগম এক ধরনের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। অর্থাৎ তিনি প্রতিদিনই নিয়ম করে ওনাদের বাড়িতে যেতেন, ওই লোকের সাথে কথা বলতেন, গল্পগুজব করতেন। তো এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছিল। হাজেরা বেগমের 2 ছেলে হাসান এবং ফয়সাল, তারা মাঝে মাঝে লক্ষ্য করত তার মা ওই বাড়িতে প্রতিনিয়তই যায়। এরকম তারা বেশ কয়েক মাস লক্ষ্য করেছে। তারা বাবা কিন্তু সেই বিষয়ে কিছু জানতো না, অর্থাৎ আব্দুল হক মিয়া এই বিষয়ে তিনি কিছুই জানতেন না। আশেপাশের প্রতিবেশীরাও মাঝে মাঝে টুকটাক দেখতো, তাদের মধ্যে কথাবার্তা হতো। তো এই বিষয়টা নিয়ে তার ছেলেরা অর্থাৎ হাজেরা বেগমের ছেলেরা মাঝে মাঝে তাকে কথা শোনাতো যে তুমি এই বয়সে এরকম কি করতেছ, এগুলো তো ঠিক না। তো নিজের ছেলেরা এরকম কথা বললেই নাকি হাজেরা বেগম তাদেরকে ধমক দিতেন, যে তিনি ধমক দিয়ে তাদেরকে বসিয়ে রাখতেন। তো এইরকম অবস্থা ছিল। নিজের ছেলেদের কথাও তিনি শুনতেন না, এমনকি প্রতিবেশীদের কথাও তিনি শুনতেন না। ওনার যেরকম মনে চায় তিনি সেরকমভাবেই চলতেন। তো প্রতিনিয়ত এই সম্পর্কটা বৃদ্ধি পাচ্ছিল আস্তে আস্তে, এবং একটা পর্যায়ে সম্পর্কটা অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। এবং হাজেরা বেগম তার বাবাকে, হাজেরা বেগম হাসান এবং ফয়সালের বাবাকে কিন্তু এ ব্যাপারে কিছু বলেননি। তিনি সরাসরি তার সন্তানদেরকে বলেন যে তিনি নাকি তাদের সংসার ছেড়ে চলে যাবেন।
তার নাকি এখানে ভালো লাগছে না। তো এরকম পরিস্থিতিতে একদিন রাতের কথা, তখনকার সময়ে মাগরিবের আজান হয়তো দিয়েছিল, যেটা বলা হয়েছে ঘটনায়, যে মাগরিবের আজান দেওয়ার পর তার মা ঘরে আসে এবং একটা বিষয় নিয়ে তাদের সাথে অনেক ঝগড়া করতে থাকে, অর্থাৎ ফয়সাল এবং হাসানের সাথে। দুই ভাই তারা ঘরে ছিল, তার বাবা ঘরে ছিল না। তার বাবা কিছু দিনের জন্য তার এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিল। তো তাদের বাড়ি তো সম্পূর্ণ একা, আশেপাশে তেমন একটা বাড়িঘর ছিল না, কাছাকাছি একটু দূরে দূরে ছিল। তো তখনকার সময়ে ওই সময়টায় হাসান এবং ফয়সাল তার মায়ের সাথে এক ধরনের ঝগড়া বাঁধে, তাদের সাথে একজন ঝগড়া বেঁধে দেয়। তো তার মা নাকি বলছিল ওই বিষয়ের কথা, অর্থাৎ ওই যে লোকের সাথে তার সম্পর্ক, সেই লোকের কাছে নাকি সে চলে যাবে আর আসবে না। তো এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান এবং ফয়সালের বেশ রাগ উঠে যায় এবং তারা তখন বিবেকহীন হয়ে পড়ে। নিজের সামনে যে নিজের মা দাঁড়িয়ে আছে তারা সেটা বুঝতে পারছিল না, তাদের জ্ঞান কাজ করছিল না। তখন তারা কি করবে? হাসান এবং ফয়সাল বিবেক শূন্য হয়ে তারা সামনে একটা লাঠি পেয়েছিল, সেই লাঠি দিয়ে অনেক জোরে আঘাত করে হাজারা বেগমের মাথায়, অর্থাৎ তার মায়ের মাথায়। তো আঘাত করার পর তার মা সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপর হাসান এবং ফয়সাল দুই ভাই মিলে তার নিজের মায়ের হাত, পা, কোমর একদম কুপিয়ে জখম করে দেয় এবং ওই স্থান থেকে টাটকা রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পড়তে থাকে। বেশ কিছুক্ষণ হাজারা বেগম সেখানে ছটফট করতে থাকে। ঘরের ভিতরেই হয়েছিল সেই ঘটনাটা। তো সেখানে হাজারা বেগম বেশ অনেকক্ষণ ছটফট করছিল। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, হাজারা বেগম সেখানে মারা যায়। বিবেকহীন দুই ভাই তখন বিপদে পড়ে যায়। তারা তখন কি করবে বুঝতে পারছিল না। বড় ভাইয়ের পরামর্শে তখন দুই ভাই মিলে মায়ের সেই নির্মমভাবে হত্যা করা লাশটা তারা একটা বস্তার ভেতর ঢুকিয়ে নেয়। তখন তারা সেই বস্তাটা কাঁধে করে নিয়ে সরাসরি তাদের বাড়ি থেকে পশ্চিম দিকে একদম মাঠ, অর্থাৎ জমিনের একদম মাঝখানে চলে আসে। তো তাদের বাড়ি থেকে ওই জমিন যেখানে তারা গিয়েছিল সেখানে দূরত্ব প্রায় হেঁটে যেতে প্রায় 3 মিনিট বা 4 মিনিটের মতো সময় লাগবে। তো ওখানে একটা ডোবা ছিল, সেই ডোবাতে প্রচুর পরিমাণে কচুরিপানা ভরা ছিল এবং আশেপাশে যারা ক্ষেত করে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল যারা ফলায়, তারা এই ডোবা থেকে মাঝে মাঝে পানি ব্যবহার করে। হাসান এবং ফয়সাল তখন তাদের মায়ের সেই লাশের বস্তাটা তখন তারা ওই পানির নিচে ফেলে দেয়, অর্থাৎ কচুরিপানা ঘেরা সেই ডোবার কচুরিপানার নিচে একদম মাঝখানে তারা লাশটাকে লুকিয়ে রেখে তারা চলে আসে। এসে তারা তাদের ঘরে সব কিছু পরিষ্কার করে দেয়। পরদিন সকাল থেকে তারা জানায় যে তার মা নিখোঁজ, তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশের যারা প্রতিবেশী ছিল তারা জানতে চাইলে তারা বলে যে তার মা নাকি গতকাল সন্ধ্যায় বেরিয়ে গিয়েছে আর চলে আসেনি। এদিকে তার বাবাকে কল করে জানানো হয়, তার বাবা বাসায় আসে। আসার পর তিনিও বলেন যে সে কোথায় চলে গেল না জানিয়ে। তো হাসান এবং ফয়সাল তারা তাদের এই কাজটুকু, এই কর্মকাণ্ডটুকু ঢেকে রাখার জন্য তারা নানান ধরনের নাটক সাজায়। তারা প্রতিবেশীদেরকে বলে যে ওই লোকের সাথে তো তার মায়ের একটা সম্পর্ক ছিল, ওই লোক তাকে ভুলিয়ে কোথাও নিয়ে যায়নি। তো এই কথা বলে দেয়। এদিকে গ্রামের সবার কাছে ছড়াছড়ি হয়ে যায়। বেশ অনেক দিন যাবৎ নিখোঁজ, প্রায় 15 থেকে 20 দিনের মতো সময় এরকম নিখোঁজ হয়ে যাওয়ার পর যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আব্দুল হক মিয়া নিজে হাল ছেড়ে দেন এবং তিনি একবার চিন্তা করেছিলেন তিনি শহরে যাবেন, গিয়ে পুলিশের কাছে জিডি করবেন। তারপর আর যাওয়া হয়নি তাদের বাড়ি থেকে বেশ কয়েক বাড়ি দূরে ওই বাড়ির একজন মধ্যবয়স্ক ছেলে ছিল। ওই ছেলের নাম ছিল মাহবুব। তো মাহবুবের কিছু জায়গা জমি ছিল, সেই জায়গা জমিতে চাষ করত এবং তার যে জায়গা জমিটা ছিল সেটা ছিল ওই ডোবার পাশে। তো ওই ডোবাটা তার নিজেরই ছিল, অর্থাৎ মাহবুবের ছিল। দুপুরবেলা, সেদিন তখনকার সময় রমজান মাস ছিল, দুপুরবেলা
সেই মাহবুব সে চলে যায় ওই ডোবার কাছে এবং সে দেখে যে চারপাশটা যেহেতু নিরিবিলি এবং তার যে জমিনগুলো ছিল সেই জমিনগুলো সে ফসল ফলেছিল, সেখানে সে পানি দেয়। পানি দেওয়ার পর সে চিন্তা করে এখন যেহেতু রোদের তেজ কম, সে একটু কচুরিপানাগুলো পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ফেনা যেগুলো ডোবাটা ভরে গিয়েছিল সেগুলো অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করলে তো আস্তে আস্তে পুরোটা করা হয়ে যাবে। তো এটা তার জন্য জরুরি হয়ে গিয়েছিল, তাই সে ডুবাতে নেমে পড়ে। সেই ডোবায় নামার পর সে আস্তে আস্তে পরিষ্কার করতে করতে সে মাছ বরাবর যায়। মাছ বরাবর যাওয়ার পর হঠাৎ করে তার শরীরের সাথে কিছু একটা ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার সাথে সাথেই সে যেটা দেখতে পায় কারো পা পানির উপরে ভেসে উঠেছে। তো এই জিনিসটা দেখে তার আর বুঝতে বাকি রইল না এখানে কি আছে। সে ভয়ে এত জোরে চিৎকার করছিল, সেখান থেকে সে দৌড়ে উঠে যায়। সে আস্তে আস্তে পানি থেকে উঠে ডোবার পারে উঠে সে দৌড়াতে দৌড়াতে সে তার বাড়ির দিকে চলে আসে এবং লোকজনকে জড়ো করে ফেলে। সে লোকজন সেখানে আসার পর তাদেরকে সে বলে যে আমি আমাদের ডুবায় কারো পা দেখেছি, হয়তো ওখানে কোনো লাশ আছে। তো লোকজন মিলে সেখানে যায়, বেশ কয়েকজন সেখানে নামে সেই ডুবায়। নামার পর দেখতে পায় একজন মহিলার লাশ সেখানে। তো সেই লাশটাকে ধরাধরি করে অনেকজন ডুবার পাড়ে নিয়ে আসে। তো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, পচে গলে যাওয়ার মতো অবস্থা, কাপড় চোপড়ও লেগে আছে এবং তারা বুঝতে পারছিল যে হাত পাগুলো প্রায় আলগা হয়ে গিয়েছে। কিন্তু ফেস দেখে, অর্থাৎ মানুষের গলিত লাশ হয়ে গেলে কি হবে, ফেস কিন্তু মোটামুটি বোঝা যায়। তো 15-20 দিন হয়ে গেলেও লাশটার ফেস তারা বুঝতে পারছিল এবং তারা স্পষ্টভাবে বুঝতে পারে যে গত 15-20 দিন আগে হাসান এবং ফয়সালের মা হাজেরা বেগম যে হারিয়ে গিয়েছে বলে একটা গ্রামে কথা প্রচলিত হয়েছিল, সেই হাজেরা বেগমের লাশ এটা। তার 2 ছেলেকে খবর দেওয়া হয়, ছেলেরা ওই লাশের কাছে এসে কান্নাকাটি শুরু করে। তার বাবাও সেখানে আসে, এসে দেখে এই অবস্থা। তারপর পুলিশকে কল করা হলে পুলিশ সেখানে আসে। আসার পর সেই লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবে। তো পরবর্তীতে পুলিশ সন্দেহভাজন যে ব্যক্তির তালিকায় রয়েছে যে ওই লোকটার সাথে হাজেরা বেগম সম্পর্ক করেছিল, ওই লোকটাকে সন্দেহের বশে তাকে তুলে নিয়ে যায়। তো পরবর্তীতে এই মহিলার যে মৃতদেহ পাওয়া যায়, সেই মহিলার মার্ডার হয়েছিল না আত্মহত্যা হয়েছিল এটা কেউ বুঝতে পারে না এবং এই বিষয়ে কেউ মামলাও করেনি। আর গ্রামের কেউ তো করেনি, নিজের ছেলেরাও পর্যন্ত এই বিষয়ে মামলা করেনি। তারা কেন করবে? তারা তো নিজের মাকে তারা নিজে হত্যা করেছে, তারা কেন করবে? পরবর্তীতে পুলিশ তো ওই লোকটাকে ধরে নিয়ে যায় এবং লোকটা বেশ অনেক মাস জেল খাটে। তারপর টাকা পয়সা দিয়ে সে ছুটে চলে আসে। কিন্তু এই ঘটনার পর এই বিষয়ে কোনো মামলা হয়নি। যেদিন লাশ পাওয়া গিয়েছিল হাজেরা বেগমের, ওই দিন থেকে প্রায় 3 থেকে 4 দিন পরের কথা। হাসান এবং ফয়সাল তাদের ঘরে তো একাই থাকে, বাবাও থাকে পাশের রুমে। তো একদিন রাতের বেলা হঠাৎ ফয়সাল এবং হাসান তারা একসাথেই ঘুমাতো। তো হঠাৎ করে তারা খেয়াল করে যে তাদের রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে। এটা স্পষ্টভাবেই ফয়সাল এবং হাসান দুজনেই বুঝতে পারছিল। তো হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে তারা যখন এই জিনিসটা টের পাচ্ছিল, তখন এক ভাই আরেক ভাইকে বলছিল যে তুই কি কিছু টের পাচ্ছিস কিনা? আমার তো মনে হচ্ছে ঘরের ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। ফয়সাল অর্থাৎ বড় ভাই হঠাৎ করে উঠেই তিনি রুমের লাইট জ্বালিয়ে দেন, যে দেখেন কিছু নেই। হাসান তখন একটু উঠে বসে সে খাটের পাশ দিয়ে দেখার চেষ্টা করে এবং সে একটা জিনিস আবিষ্কার করে, রক্তের ফোঁটা। পুরনো কোনো রক্তের ফোঁটা না, একদম টাটকা রক্তের ফোঁটা চকচক করছে সেখানে। তো সে শিওর হওয়ার জন্য নিচে নামে এবং হাত দিয়ে সে রক্তের ফোঁটাগুলো আঙুলের আগায় সে লাগিয়ে সে দেখে যেটা একদম টাটকা রক্ত। সে রক্তের ফোঁটা এখানে বেশ কয়েক ছিটা পড়ে আছে। এটা দেখে তো সে বেশ ভয় পেয়ে যায় এবং সে তার বড় ভাইকে ডাক দিয়ে যে দেখো ভাই, এখানে আমি রক্তের ফোঁটা পেয়েছি। তার বড় ভাইও নামে আসে ফয়সাল এসে সে দেখে রক্তের ফোঁটা। কৌতূহলবশত হাসান, ছোট ভাই হাসান তখন
সে খাটের নিচে তাকায় এবং খাটের নিচে তাকানোর পর হাসান যেটা দেখতে পায় তার মায়ের মৃতদেহ। তার মাকে তারা দুই ভাই যেভাবে কুপিয়ে জখম করেছিল অজ্ঞান অবস্থায়, দুই হাতের কাঁধ থেকে পুরোটা কুপিয়ে একদম আলগা করে দিয়েছিল, কোমর এবং হাঁটুর জয়েন্টগুলো কুপিয়েছিল। এরকম অবস্থায় একটা লাশ এবং অর্ধগলিত অবস্থায়। ওই মুহূর্তে টাটকা একটা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো রুম জুড়ে। এটা দেখে হাসান আর সহ্য করতে পারল না। তার বড় ভাইকে ইশারা করে খাটের নিচ দিয়ে এবং সে লাফ দিয়ে সেখান থেকে সরে পড়ে। তার বড় ভাই খাটের নিচে তাকায় এবং সেম জিনিস দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে রুমের লাইট নিভে যায় এবং রুমের লাইট নেবার পর হাসান এবং ফয়সাল তারা দুই ভাই যেটা অনুভব করতে পারে যে তাদের রুমের ভেতর অসংখ্য মানুষ হাঁটাচলা করছে। আমরা যদি কোথাও বসে থাকি অন্ধকার রুম, আমাদের চারপাশে বেশ কিছু মানুষজন হাঁটাহাঁটি করলে যেরকম একটা ফিল পাওয়া যায়, যেরকম একটা পায়ের শব্দ পাওয়া যায়, ঠিক ওরকম শব্দ হাসান এবং ফয়সাল তারা দুই ভাই পাচ্ছিল। একটু পর আবারও রুমের লাইট অটোমেটিক জ্বলে ওঠে এবং দেখতে পায় রুমে কেউ নেই এবং খাটের নিচের দিকে তাকালেও তারা দেখতে পায় যে একদম পরিষ্কার, রুমের ভেতর কোনো গন্ধ নেই। কিছুক্ষণ আগে রক্তের যে ছিটে ফোঁটা তারা দেখেছিল সেটাও গায়েব। মুহূর্তের মধ্যেই একটা অলৌকিক জিনিস তারা ফেস করলো। এই জিনিসটা দেখার পর তারা সেখানে থাকতে পারলো না, জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে এবং পাশের রুম থেকে তখন তার বাবা ঘুম থেকে উঠে আসেন এবং বলেন যে ছেলেদেরকে তো কী হয়েছে, তোমাদের এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? তো ছেলেরা বলতেছিল যে তারা নাকি তাদের মায়ের সেই গলিত অবস্থায় যে লাশ পাওয়া গিয়েছিল সেই অবস্থায় নাকি তার মায়ের লাশ তারা খাটের নিচে দেখেছে। তার বাবা বলতে থাকে যে এরকম হ্যালুসিনেশন হতে পারে, স্বাভাবিক। তখন তারা এই রুমে থাকতে চায় না। ফয়সাল এবং হাসান দুই ভাই তারা এখানে থাকতে চায় না। তারা বলে তাদের বাবার রুমে গিয়ে ঘুমাবে। তো পরবর্তীতে এই রুম ত্যাগ করে তারা তাদের বাবার রুমে থাকে এবং ওই রাতটা তারা সেখানে কাটিয়ে দেয়। এরপর থেকে প্রতিদিন রাতে ফয়সাল এবং হাসান দুজনেই একই রকম স্বপ্ন দেখতে পেত। অর্থাৎ ফয়সাল যে স্বপ্নটা দেখত সেম স্বপ্ন হাসান দেখতে পেত। দুজনেই তখন থেকে তার বাবার সাথে বাবার রুমে ঘুমাতো। ওই যে রুমটা ছিল সে রুমটা তালাবদ্ধ অবস্থাতেই ছিল এবং ওই রুমের যে দরজাটা ছিল সেটা সবসময় তারা লাগিয়ে রাখত। অর্থাৎ তাদের তিনটা রুম ছিল সর্বমোট, একটা রান্নাঘর এবং দুইটা থাকার রুম। তো প্রতিটা রুম থেকেই বাইরে যাওয়ার একটা দরজা ছিল, সেই দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় এবং এক রুম থেকে আরেক রুমে যাওয়ার যে একটা ছোট দরজা থাকে সেই দরজাটা তারা অপর রুম থেকে বাইরের দিক থেকে তারা লাগিয়ে রাখে। অর্থাৎ ওই রুমে টোটালি তারা যাওয়া বন্ধ করে দেয় ওই প্রথম দিনের ঘটনার পর থেকে। তো তাদের কাছে ভয় লাগছিল। তো তাদের মাকে তারা যেভাবে হত্যা করেছে এটা তো কেউ আর জানে না, তারা নিজেরা ছাড়া। তো ওই পর্যায়ে তখনকার সময় তাদের ভয় লাগেনি, কিন্তু হত্যার কয়েকদিন পরে তারা যে জিনিসটা তারা ফেস করেছে তাদের চোখের সামনে, ওই ঘটনার পর থেকে তাদের মনের ভেতর একটা ভয় জেগে যায় এবং তারা সেখানে যায় না। তো যেটা হাসান এবং ফয়সাল তারা দুজনেই একই স্বপ্ন দেখত। তো এমনটা হতো যে ফয়সাল যে স্বপ্ন দেখত, ঘুম থেকে ওঠার পর সে তার ভাইকে জিজ্ঞেস করতো যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তখন হাসানও বলতো যে আমিও তো সেম স্বপ্ন দেখেছি। স্বপ্নগুলোর মধ্যে তারা প্রতিদিন তাদের মায়ের সেই লাশটা তারা দেখতে পেত। অর্থাৎ তার মাকে যেভাবে কুপিয়ে জখম করা হয়েছে সে অবস্থায় তারা সেই দৃশ্যটা দেখতে পেত। তারা দেখত ডোবার পাশ থেকে কেউ যেন উঠে আসছে পানি থেকে এবং সেই মাকে তারা দেখতে পেত এভাবে কাটা অবস্থায়। তিনি তাদের সামনে আসতেন এবং তিনি বলতেন যে আমি কি ভুল করেছি, আমাকে কেন মেরেছিস, এইভাবে নাকি তিনি বলতেন স্বপ্নের মধ্যে তাদেরকে। তো প্রতিনিয়ত এরকম স্বপ্ন দেখার পর তারা মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ে। তো এই অবস্থায় যখন তার বাবা অর্থাৎ ফয়সাল এবং হাসানের বাবা তিনি বুঝতে পারেন যে ছেলেদের মানসিক সমস্যা হয়েছে। তো এক পর্যায়ে তিনি তাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম দূরে একজন সুপরিচিত কবিরাজ আছেন, সেই কবিরাজের কাছে তাদের ছেলেকে নিয়ে যান।
তো কবিরাজের সাথে যখন তিনি কথা বলেন, তখন বলেন যে ছেলেদের মাকে এভাবে মারা হয়েছে বা কেউ হয়তো হত্যা করেছে। তো এই শোক হয়তো তারা ভুলতে পারে না, তো যে কারণে হয়তো তারা এরকম স্বপ্ন দেখতে পারে। তো স্বপ্নের ব্যাপারে এইরকম সে কবিরাজের সাথে শেয়ার করার পর কবিরাজ বলেন যে তিনি কিছু তাবিজ এবং পানি পোড়া দিয়ে দেন এবং বলে দেন যে ওই পানি পোড়াগুলো নিয়মিত যেন পান করে, আর সে তাবিজগুলো যেন তাদের গলা এবং হাতে ঝুলিয়ে রাখা হয়। হাসান এবং ফয়সালের বাবা তিনি একজন হুজুরের সাথেও কথা বলেছিলেন। তো সেই হুজুর একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন, নতুন তিনি জয়েন করেছেন তাদের গ্রামের মসজিদে, এবং তিনি বলেন যে তিনি যাবেন তাদের বাড়িতে। তো একদিন সময় করে সেই মুয়াজ্জিন সাহেব হাসান এবং ফয়সালদের বাড়িতে আসেন। এসে তিনি সেই ঘরে যান, তাদের ঘরে, অর্থাৎ ফয়সালের বাবার যে রুমটা ছিল সেই রুমে যান। রুমে যাওয়ার পর তিনি বলেন যে তাদের মা কোন রুমে থাকতো। তো তারা দেখিয়ে দেয় যে ওই রুম তালাবদ্ধ করে রাখা হয়েছে, ওই রুমে তারা আর যায় না। ওইরকম দৃশ্য দেখার পর তারা ওই রুমে আর যায় না। তো মুয়াজ্জিন সাহেব বলেন যে তিনি নাকি ওই রুমে ঢুকে দেখবেন যে আসলে রুমে কি হয়েছে বা কোনো সমস্যা আছে কিনা। তো তখন মুয়াজ্জিন সাহেব ওনাদের কাছ থেকে চাবিটা নিয়ে তিনি নিজেই ভেতরে ঢুকে তিনি দেখেন যে পরিবেশ একদম স্বাভাবিক, কিছুই নেই। চারপাশটা তিনি ভালো করে দেখছিলেন, নজর দিচ্ছিলেন, এবং খাটের নিচটাও তিনি ভালো করে দেখেন। তো সব কিছু দেখার পর মুয়াজ্জিন সাহেব ফয়সালের বাবাকে যেটা বলেন যে এই রুমে হয়তো কোনো অশরীরী আত্মা আছে বা খারাপ জিনদের কুনজর আছে, যে কারণে হয়তো তারা এই রুমে থাকাকালীন সমস্যা ফেস করেছে। তো ফয়সালের বাবা বলেন তাহলে এখন করণীয় কি? আমাদের তো এই বাড়ি ছেড়ে চলে যেতে আমরা পারবো না, আমরা তো এখানে থাকতে হবে। তো মুয়াজ্জিন সাহেব বলেন ওনার পরিচিত একজন আলেম আছেন, সে আলেমের সাথে তিনি কথা বলে কি করা যায় তিনি বেশ কয়েকদিন পর জানাবেন। তো এই কথা বলে মুয়াজ্জিন সাহেব তিনি চলে যান। তো এরপর থেকে না ওই কবিরাজের কাছ থেকে ফয়সাল এবং হাসানের জন্য যে তাবিজ এবং পানি পড়া আনা হয়েছিল সেগুলো ব্যবহার করার পর থেকে হাসান এবং ফয়সাল তারা যে স্বপ্ন দেখতো, অর্থাৎ দুজনে প্রতিদিন যে সেম স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন দেখাটা বন্ধ হয়েছে। কিন্তু তাদের ভিতরের যে অনুতপ্তটা সেটা কমছিল না কোনোভাবেই। ভেতর থেকে দুই ভাই খুব খারাপভাবে ড্যামেজ হচ্ছিল তাদের মন, এবং তারা যে তাদের মাকে এভাবে হত্যা করেছে এটা কিন্তু তখনও তারা দুইজন ব্যতীত আর কেউ জানে না, এমনকি তাদের বাবাও জানে না। পুলিশ তো তখন সেই যে ব্যক্তির সাথে তার মা হাজেরা বেগম পরকীয়া করত তাকে তো ধরে নিয়ে গিয়েছে, এবং তারা নিশ্চিন্তেই সেখানে আছে, কারণ তাদেরকে গ্রেফতার করার কোনো ওয়ে নাই। তো ওই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে যায়, স্বাভাবিকভাবেই চলছিল। তো এক মাস কেটে যাওয়ার পর সেই ফয়সালের আব্বা তিনি তো ওই রুম বন্ধই ছিল, ওই রুমে তিনি কখনো যাননি এবং ছেলেদেরকেও যেতে দেননি। তো তিনি ওই মুয়াজ্জিনের খোঁজখবর নেন, যে দেখেন যে ওই মুয়াজ্জিন মসজিদে আছেন। তো মুয়াজ্জিনের কাছে যাওয়ার পর তিনি বলে যে মুয়াজ্জিন সাহেব আপনি তো আমাদের বাড়িতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি এই সমস্যার ব্যাপারে বড় আলেমের সাথে কথা বলবেন, তো আপনি তো কিছু জানালেন না। তো এই মুয়াজ্জিন সাহেব বলেন যে দেখেন আমি ওই আলেমের সাথে কথা বলেছি এবং আমার আলেম বলে দিয়েছে আমি যেন আপনাদের ওই বাড়িতে আর কখনো না যাই, এবং এই সমস্যার সমাধানের ব্যাপারেও যেন আমি কোনো মন্তব্য বা বক্তব্য না দেই বা কোনো রকম সাহায্য যেন আমি না করি, আমার আলেম সেটা আমাকে বলে দেয়। তো ফয়সালের আব্বা তিনি জিজ্ঞেস করেন যে উনি কেন এই কথা বলেছেন। তো মুয়াজ্জিন সাহেব বলেন যে আমার পক্ষে এখন সম্ভব না এই কথা বলা, কারণ উনি টোটালি আপনার সাথে কোনো রকম কথা বলতে নিষেধ করে দিয়েছেন, তাই আমি আপনার সাথে ওইসব ব্যাপারে কিছু শেয়ার করিনি। বেশ চিন্তায় পড়ে যান ফয়সালের বাবা, তিনি সেখান থেকে চলে আসেন, বাড়িতে আসেন, ছেলেদেরকে বলেন যে দেখো ওই রুমে নাকি অনেক সমস্যা আছে, ওই মুয়াজ্জিনের সাথে কথা বলেছি, তিনি এরকম কথা বলেছেন। বেশ কয়েক মাস কাটার পর এইভাবেই চলছিল তাদের জীবনযাপন। ওই রুমে তারা যায় না, তবে ওই মুয়াজ্জিনের কাছ থেকে আসার পর থেকেই না তাদের বাড়িতে ছোটোখাটো বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এমনকি ফয়সালের বাবা আব্দুল হক মিয়া তিনি নিজেই কিছু সমস্যা ফেস করতেন। তো এমন দেখা যেত হঠাৎ রাতের বেলা ঘুম থেকে উঠতেন এবং
এবং তিনি অর্থাৎ আব্দুল হক মিয়া হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যেত। ঘুম ভাঙার পর যখন তিনি সামনের দিকে তাকাতেন তখন তিনি একটা ফেস দেখতে পেতেন, বিশাল বড় একটা ফেস, খুবই বিচ্ছিরি দেখতে, কুচকুচে কালো এবং মাথার চুলগুলো একদম খাড়া খাড়া, লম্বা লম্বা। এরকম ফেস তিনি নাকি বেশ অনেকবার দেখেছেন ঘুম থেকে হঠাৎ জেগে উঠে। মাঝে মাঝে ভয় পেয়েছেন, মাঝে মাঝে ছেলেদেরকে ডাক দিয়েছেন, রুমের লাইট জ্বালিয়েছেন, কিন্তু রুমের লাইট জ্বালানোর পর তিনি আর কিছু আবিষ্কার করতে পারেননি। তো বেশ কিছু ছোটোখাটো ঘটনা, তাদের বাড়ির আশেপাশে কেউ যেন হাঁটতো এরকম শব্দ তারা শুনতে পেত। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ফয়সাল মিয়াদের বাড়িতে একজন বৃদ্ধ লোক আসেন, অর্থাৎ হিন্দুদের পুরোহিত টাইপের, হিন্দুদের যে সাধু বাবা থাকে, লাল কাপড় পরা, দাঁড়িয়ে আছে বা হাতে ত্রিশূল টাইপের জিনিস নিয়ে তার যে ঘুরে বেড়ায়, এরকম হিন্দু সাধু বাবা একজন তাদের বাড়িতে আসে। তো ওই দিনটা ছিল শুক্রবার। ফয়সাল এবং হাসান তাদের বাবাকে নিয়ে নামাজ পড়ে এসে সবে মাত্র ঘরে বসেছে খাবার খাওয়ার জন্য, দুপুরের খাবার শেষ করার জন্য। ওই মুহূর্তে সেই সাধু বাবা এসে সেখানে হাজির হয় এবং সে তাদেরকে বলছিল সে তার নাকি বেশ ক্ষুধা পেয়েছে, সে কিছু খাবার চাচ্ছিল তাদের কাছে। তো আব্দুল হক মিয়া তাদের বাড়িতে যা রান্না করেছেন সেগুলো দিয়েই সেই সাধু বাবাকে তিনি খাবার খাওয়ান। তো খাবার শেষ করার পর সাধু বাবা যেটা বলেন যে তোদের বাড়িতে অনেক সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো ধীরে ধীরে তোদের দুই ছেলের উপর অনেক বেশি প্রভাব ফেলবে এবং তোর দুই ছেলের উপর অনেক বড় বিপদ রয়েছে, হয়তোবা তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। সাধু বাবা হঠাৎ করেই কথাটা বলেন আব্দুল হক মিয়াকে। এই কথাটা শুনে যখন আব্দুল হক মিয়ার সাথে কথা বলছিল তখন হাসান এবং ফয়সাল তারা দুই ভাই কথাটা শুনেছে। শুনে তারা আসে সাধু বাবার কাছে এবং বলে, সাধু বাবা কি সমস্যা, কি হতে পারে আমাদের সাথে? সাধু বাবা বলেন, সাধু বাবা সরাসরি তাই ওই দুই ছেলের দিকে তাকিয়ে বলেন, তোরা যে পাপ করেছিস সেই পাপের শাস্তি তোরা পাবি। তখন কিন্তু তার বাবাও তো জানে না। তার বাবা বললে যে আমার দুই ছেলে কি পাপ করেছে যে পাপের কারণে তারা শাস্তি পাবে। সাধু বাবা তখন তিনি বলেননি তার বাবার সামনে, তিনি বলেন আছে একটা পাপ যেটা তোর সামনে বলা যাবে না, কিন্তু তোর ছেলেরা ঠিকই জানে। এই কথা বলার পর ফয়সাল এবং হাসান বেশ ভয় পেয়ে যায় এবং তারা সন্দেহ করছিল যে সাধু বাবার কারণে কি তাদের এই সত্যটা গুমর ফাঁস হয়ে যাবে, সবাই কি জেনে যাবে তাদের এই ব্যাপারটা। সাধু বাবা বলেন, তোরা যা পাপ করেছিস সেই ব্যাপারে তোদের ক্ষমা চাইতে হবে, তাহলে তোদের সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে, তোরা নিস্তার পাবে। তো আব্দুল হক মিয়া বলছিলেন যে দেখেন, আপনি যদি আমাকে না বলেন কিভাবে কি সমস্যা হয়েছিল বা কোন সমস্যার কারণে আজকে আমাদের ফ্যামিলিতে এরকম পরিস্থিতি, আপনি না বললে তো বুঝতে পারবো না। সাধু বাবা বলেন যে আমি আজকে চলে যাচ্ছি, আমি আবারও আসব, আমি আবার এসে তোদের সেই সমস্যাটার একদম সম্পূর্ণ সমাধান করে দিয়ে যাব। সাধু বাবা তখন ওখান থেকে চলে যান এবং আব্দুল হক মিয়াও তিনি মনে মনে বারবার ভাবছিলেন এবং বারবার তার ছেলেদেরকে হাসান এবং ফয়সালকে বারবার তিনি জিজ্ঞাসা করছেন যে তোরা কি করেছিস যে কারণে এরকম সমস্যা হচ্ছে, সেই সাধু বাবা বলে গেল। তো তারা কোনোভাবেই তার বাবাকে বুঝতে দিচ্ছিল না ওই বিষয়টা এবং তারা বলছিল যে তারা কিছু জানে না এবং এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তারপর সপ্তাহখানেকের ভেতরেই ফয়সাল এবং হাসানের সাথে এমন ঘটনা ঘটে, বলা যেতে পারে যে তারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। শুক্রবারে সে সাধু বাবা এসেছিল। রবিবার দিন ছোট ছেলে হাসান, অর্থাৎ আব্দুল হক মিয়ার ছোট ছেলে হাসান, সে তার বন্ধুদের সাথে এক জায়গায় ঘুরতে যাবে ঠিক করে এবং তার বন্ধুদেরকে সে বলে যে সময় মতো যেন তারা সেখানে আসে। হাসান তখন তার বাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র নিয়ে নেয়, কারণ সেই কাগজপত্র দিয়ে সে ঠিক করে যে তার বন্ধুদের সাথে গিয়ে শহরাঞ্চলে তো যাবে, সেখানে গিয়ে কোনো চাকরির ব্যবস্থা করতে পারলে হয়তো সে সেখানে থেকে যাবে আর বাড়িতে আসবে না। একে বাড়ির তার এই পরিবেশ, এই অবস্থায়, এই সিচুয়েশন তার ভালো লাগছিল না কোনোভাবেই। তাই বন্ধুদের সাথে ঠিক করে সে কিছু তার যে একাডেমিক সার্টিফিকেট আছে এসএসসির, সেগুলো নিয়ে সে শহরে চলে যাবে এবং সেখানে গিয়ে সে কাজকর্ম করবে। বাড়ি থেকে সে সার্টিফিকেটগুলো নেয় সাথে, জন্ম নিবন্ধন, তারপর
এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, সেগুলো নিয়ে সে তার বন্ধুদের সাথে ঘুরতে যায় শহরে। সেখানে যাওয়ার পর একটা চাকরিও সে পায়, অর্থাৎ একটা মুদির দোকান। সে মুদির দোকানে, বেশ বড় মুদির দোকান, সেখানে মালামাল হিসাব করার, অর্থাৎ কাস্টমার আসলে কাস্টমার কাছ থেকে সেগুলো দাম যাচাই বাছাই করে তারপর মালামাল হিসাব বা লিস্ট করার জন্য তাকে রাখা হয়। সে ওখানে জয়েন করে এবং তার বাবাকে কল করে জানিয়ে দেয় সে এখানে একটা কাজ পেয়েছে, সেই কাজ করবে, বাড়িতে এখন আপাতত আসবে না। বেশ কয়েকদিন সেখানে কাজ করে, 2 থেকে 3 দিনের মতো কাজ করছিল। তো সে যেখানে থাকতো, তার মালিক একটা ছোট একতলা রুম তাকে দিয়েছিল সেখানে থাকার জন্য। তো সেই রুমে সে বসে থাকে, বিভিন্ন ফ্রি সময়ে সে বসে বসে মোবাইল স্ক্রলিং করে, এবং তার মালিকের ঘর থেকে তাকে 3 বেলার খাবার দেওয়া হতো। রাতের বেলা সে খাবার খেয়ে শুয়ে পড়েছে। তো হঠাৎ করে সে শুনতে পাইতেছে তার মালিক তাকে ডাকছে বাইরে থেকে। সে বাইরে গিয়ে দরজা খুলে দেয় এবং দেখে যে তার মালিক অনেকটা দূরে দাঁড়িয়ে আছে এবং তাকে ইশারা করছে কাছে আসার জন্য। হাসান তখন সরাসরি তার মালিকের কাছে যায় এবং দেখতে পায় যে তার মালিক অদ্ভুতভাবে তার হাত পাগুলো নাড়াচ্ছে এবং সে বলছে, আমার খিঁচুনি উঠে গিয়েছে, তুই আমাকে ধর, আমাকে চেপে ধর, আমার খারাপ লাগছে। হাসান তখন সরাসরি তার মালিককে তো দেখতে পাচ্ছে সামনে, সে মালিককে এক আঞ্জা দিয়ে ধরে, অর্থাৎ শক্ত করে সে ধরতে যায়। কিন্তু যখনই সে ধরতে যায়, সে যেটা ফিল করে যে একটা জলজন্ত মানুষ সামনে দাঁড়িয়েছে, কিন্তু সে জলজন্ত মানুষটাকে আলিঙ্গন করতে গিয়ে দেখা যায় যে কোনো কিছু নেই, একদম খালি। সে বাতাসের মধ্যে আলিঙ্গন করছে, অর্থাৎ ওই ব্যক্তির শরীর একদম ভেদ করে তার হাত চলে আসছে। এই জিনিসটা দেখে তো হাসান খুবই ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে এটা মানুষ না। সে একটা দৌড় দেয়, সে তার ঘরের দিকে দৌড় দেয়। সে যে রুম থেকে বের হয়ে আসছে সে ওই রুমের দিকে দৌড় দিচ্ছিল, কিন্তু হাসান যেটা ফিল করছিল, সে যত রুমের দিকে দৌড়াচ্ছে ততই যেন রুমটা তার থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ সে রুমের দিকে দৌড়াচ্ছে, রুমটা তার থেকে পেছন দিকে চলে যাচ্ছে। সে কোনোভাবেই রুমে প্রবেশ করতে পারছে না। পিছন থেকে অনবরত ডাক আসতেছে, হাসান হাসান, এইভাবে একবার করে হাসান হাসান বলে রাখছিল পেছন থেকে কেউ। অনেকক্ষণ দৌড়িয়েছে সে, অনেকক্ষণ দৌড়ানোর পর সে আসলে শেষ ওই শব্দটা শুনতে পাচ্ছিল, তাকে কেউ ডাকছে, তার মালিকের কণ্ঠেই ডাকছে। সে হঠাৎ কিছু একটার সাথে সে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সে উপর হয়ে পড়ে। যখন সে পেছন দিকে ঘুরে তাকায় দেখে, সে সরাসরি দেখতে পায় তার মায়ের সে অবয়ব। সে কাটা হাত পা একটু ঝুলে আছে তার শরীরের সাথে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে এবং পচা গলিত একটা লাশ, কঙ্কালের মতো লাশ, কিছুটা অল্প অল্প গলিত চামড়া তার মুখের সাথে, তার শরীরের সাথে, তার হাতের সাথে লেগে আছে। এই পরিস্থিতিতে দেখে সে আর সহ্য করতে পারেনি, সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। হাসানের যখন জ্ঞান ফিরে সে তখন দেখে তার রুমে শুয়ে আছে এবং চারপাশে তার মালিক এবং তার মালিকের ছেলেরা দাঁড়িয়ে আছে। তো তার মালিক জ্ঞান ফেরার পর তার মালিক থেকে জিজ্ঞাসা করে যে, রাতের বেলা তুই উঠোনে পড়েছিলি কেন, কি হয়েছিল তোর, তুই রাতের বেলা বাইরে গিয়েছিলি, তারপর কি হয়েছে বল। তো সব কিছু খুলে বলে যে তার মায়ের বেশ কিছুদিন আগে এভাবে মৃত্যু হয়েছে, তার মায়ের লাশ পাওয়া গিয়েছিল, এরপর থেকে তার মায়ের লাশের বিভিন্ন জিনিস সে দেখতো, তাদের বাড়িতে প্যারানর্মাল সমস্যা হয়েছিল। তো এই ঘটনাগুলো শেয়ার করার পর সেই দোকানের মালিক, যে মালিকের আন্ডারে সে কাজ করতো, সেই মালিক সচেতন হয়ে যায় এবং সে বলে যে তোর এই সমস্যার কারণে আমাদের ফ্যামিলিতেও সমস্যা শুরু হবে। ওই মালিক তখন হাসানকে সেখান থেকে কিছুটা সুস্থ করে, অর্থাৎ দুপুরের দিকে, সকালের দিকে তো জ্ঞান ফিরে, তো দুপুরের দিকে কিছুটা সুস্থ বোধ করার পর মালিক বলে যে তুই যে কয়দিন কাজ করেছিস সে কয়দিনের বেতনটুকু নিয়ে তুই বাড়ি চলে যা, আমি তোকে রাখতে চাই না। তো হাসানের আর কি করার, সে ওই টাকাটুকু নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর হাসান বলে যে আমি তো ওইখানে কাজে গিয়েছিলাম। হাসান তার বাবার সাথে এবং তার ভাই ফয়সালের সাথে এই ঘটনাটা শেয়ার করে। এই ঘটনাটা শেয়ার করার পর হাসানের বাবা অর্থাৎ আব্দুল হক মিয়া বলেন যে তুই যাওয়ার পর এই কয়দিনে এই বাড়িতে যা অবস্থা হয়েছে, তোর ফয়সাল ভাই অনেক জোর প্রাণে বেঁচে গিয়েছে, হয়তো ভালো ভাগ্য থাকার কারণে প্রাণে বেঁচে গিয়েছে, নয়তো তোর ভাইয়ের মৃত্যুর সংবাদ তুই শুনতে পেতি। তার বাবা বলছিল
যে হাসান শহরে চলে যাওয়ার পরদিনই সন্ধ্যার পর ফয়সাল নাকি দেখতে পায় যে তার বাবা তাকে ডাকছে। তো সে তার বাবার ডাক অনুসরণ করতে করতে সে রাস্তায় চলে আসে এবং রাস্তা থেকে নেমে সে ক্ষেত দিয়ে অর্থাৎ ওই জমিন বরাবর হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে ডুবার পাড়ে পৌঁছে যায়। ওই ডুবার পাড়ে যখন সে পৌঁছায়, ফয়সাল যেটা বলে যে তার কোনো সেন্স ছিল না, অর্থাৎ সে কোথায় যাচ্ছে তার শরীর নাকি নিজে নিজেই চলছিল, সে তার শরীরকে কন্ট্রোল করতে পারছিল না, শুধু সামনে যা ঘটছিল সেটাই সে দেখতে পাচ্ছে। সে ফিল করে এবং সে যায় সেই ডোবার কাছে যাওয়ার পর সন্ধ্যা তো একদম চারপাশ অন্ধকার, তবুও দেখা যাচ্ছিল ফয়সাল যেটা দেখতে পাচ্ছিল তার বাবা ওই ডোবার পাশে দাঁড়িয়ে আছে এবং বলছিল যে আমি তোকে কতক্ষণ ধরে ডাকছি, তুই আসতে তো লেট করলে কেন। তার বাবা তখন ডোবার পানির দিকে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দে যে দেখ তোর মাকে তুই মেরে কোথায় ফেলে রাখছিস, আমি তো জানতে পারিনি এতদিন, কিন্তু এখন আমি সত্যটা বের করতে পেরেছি। ফয়সাল এটা দেখতে পাচ্ছিল তার বাবার মতো একটা অবয়ব সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে, ডোবার দিকে ইশারা করে। এই কথাটুকু বলতে না বলতেই ফয়সাল যেটা খেয়াল করে তার মায়ের সেই মৃতদেহটা, গলিত দেহ, কাটা হাত পা অল্প একটু ঝুলে আছে তার শরীরের সাথে, রক্ত এখনও টকটক করছে। সে ডোবা থেকে শূন্যে ভাসমান অবস্থায় সে সোজা হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে সে তার বাবার কাছে আসতে থাকে। সে দেখতে পায় তার মা হাজেরা বেগম ওই অবস্থায়, গলিত অবস্থায় তার বাবার কাছে আসে। আসার পর দুইজন পাশাপাশি দাঁড়ায় এবং ওই গলিত লাশ সে ফয়সলের দিকে, অর্থাৎ তার মায়ের সেই লাশটা সে দেখতে পাচ্ছিল, সে সরাসরি আঙুল তুলে ফয়সলের দিকে ইশারা করে বলতে থাকে যে সে আমাকে মেরেছে, সে আমাকে পাঠিয়ে দিয়েছে পরকালে। এই কথা নাকি ওই লাশটা বলতেছিল, ফয়সল সরাসরি দেখতে পাচ্ছিল। তো এই জিনিসটা দেখার পর সে মানে সে যে হাঁটবে বা দৌড়াবে এরকম শক্তিটুকু সে পাচ্ছিল না। ফয়সল যেটা বলল, তার পা বারবার অবশ হয়ে যাচ্ছিল। ফয়সল তখন সেখানে বসে পড়ে, তার শরীর এতটা ক্লান্ত হয়ে গিয়েছিল। সেখানে বসে পড়ার পর ফয়সল দেখে তার বাবার হাতে একটা কুড়াল, একটা বড় সাইজের কুড়াল। সে কুড়ালটা নিয়ে তার বাবা তার দিকে এগিয়ে আসতেছে আস্তে আস্তে। ফয়সল হামাগুড়ি দিয়ে পেছনের দিকে যাবে, কিন্তু সে পারতেছে না। সে বারবার পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মনে হচ্ছে তার হাত পা মাটির সাথে যেন মিশে যাচ্ছে, তার হাত মাটিতে কিছু যেন অদৃশ্য হাত আছে তাকে আঁকড়ে ধরতেছে, এরকম একটা ফিল হচ্ছিল ফয়সলের তখনকার সময়। তো ফয়সল এই দৃশ্যটা একদম সরাসরি দেখতে পাচ্ছিল, ওটা কোনো স্বপ্ন ছিল না। এই দৃশ্যটা দেখার পর যখন সে দেখতে পায় তার মা ওখানে দাঁড়িয়েছিল গলিত অবস্থায়, এরকম গলিত লাশ যেরকম সে দেখেছে ওইরকম অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বাবা একটা ধারালো কুড়াল নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এবং তার দিকে যখন এগিয়ে আসে তখন একটু কাছাকাছি আসার পর ফয়সল অনেক জোরে একটা চিৎকার দিয়ে সহ্য করতে না পেরে দৃশ্য, এবং চিৎকার দেওয়ার সাথে সাথে তার আর কিছু মনে নেই। তো যখন ফয়সলের জ্ঞান ফিরে তখন তো সে দেখতে পায় দিনের আলো ফুটেছে, চারপাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে এবং সে নিজেকে ওই ডোবার পাড়ে আবিষ্কার করে। কিন্তু তখনকার সময় কেউ ছিল না, একদম খালি, চারপাশ একদম খালি। সকাল হয়ে গিয়েছে ফয়সল বুঝতে পারছিল এবং রাতের কথাগুলো তার আস্তে আস্তে মনে পড়ছিল। রাতের কথা যখন তার মনে পড়ে, সে বাড়িতে ছিল, তার বাবার ডাক শুনে সে ধীরে ধীরে ডোবার পাশে এসেছে এবং দেখেছে তার মায়ের গলিত সেই লাশ। তার বাবা তার দিকে কুড়াল নিয়ে এগিয়ে আসছে। তার কথা, এই রাতের কথাটুকু যখন তার মনে পড়ে যায়, ফয়সাল তখন সেখান থেকে উঠে সে ভয়ে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে সে বাড়িতে চলে আসে। তখন কিন্তু তার শরীর মোটামুটি শক্তি ছিল এবং বশ ছিল শরীরে। সে যখন বাড়িতে আসে তখন তার বাবাকে খুঁজছিল এবং বেশ খোঁজাখুঁজি করার পর দেখতে পায় তার বাবা পেছনের উঠোনে একটা চেয়ারে বসে আছেন। সেই চেয়ারের কাছে যখন, অর্থাৎ সে দেখতে পায় যে তার বাবা অন্যদিকে তাকিয়ে চেয়ারে বসে আছেন এবং সে চেয়ারের পেছন দিক থেকে যায়, গিয়ে তার বাবার কাঁধ ধরে সে নাড়া দিতে থাকে আস্তে করে, যে বাবা আমি এরকম ঘটনা করেছি, আমি সন্ধ্যার পর বেরিয়ে গিয়েছিলাম, তুমি কি আমাকে খুঁজতে বের হও না, এরকম ধাক্কা দিয়ে কথা বলছিল। তো যখন একটু জোরে
তার বাবার কাঁধ ধরে যখন সে একটু জোরে ধাক্কা দেয়, তার বাবার নিথর দেহটা মাটিতে পড়ে যায়। চেয়ারে বসা থাকা অবস্থায় তার বাবার নিথর দেহটা মাটিতে পড়ে যায় এবং সেটা দেখে সরাসরি সে যেটা দেখলো যে তার বাবার নিথর দেহ মাটিতে পড়ে গেছে, সে তখনই আবার আর একটা জোরে চিৎকার দিল। চিৎকার দিয়ে সে সাথে সাথে আবার সেখানে অজ্ঞান হয়ে যায়। তো সে তো তার সকালে জ্ঞান ফেরার পর সে বাড়িতে আসে। বাড়িতে এসে দেখে যে তার বাবা চেয়ারে বসে আছে। তার বাবার শরীর নাড়া দেওয়ার পর তার বাবার নিথর দেহ মাটিতে পড়ে যায়। তো এটা দেখার পর সে আবার অজ্ঞান হয়ে যায়। তো তার যখন আবার পুনরায় জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় সে তার বাবার রুমে শুয়ে আছে এবং তার বাবা তার পাশে বসা, এবং আশেপাশে যে কিছু আত্মীয় স্বজন এবং পাড়ার প্রতিবেশী আছে তারা পাশে বসে আছে। তো তার বাবাকে যখন সে দেখতে পায় যার বাবা তার পাশে বসে আছে, তার বাবাকে সে একদম জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতে থাকে এবং গতকাল সন্ধ্যার পর যে সে বেরিয়েছিল এবং যা ঘটনা ঘটেছে, পরদিন সকালে জ্ঞান ফেরার পর বাড়িতে এসে সে যে জিনিসটা ফেস করেছে যে তার বাবার নিথর দেহটা চেয়ার থেকে পড়ে গিয়েছে, এই সমস্তটুকু সে বলছিল সবাইকে। আশেপাশের প্রতিবেশীরা এই কথাগুলো শুনে একদম অবাক, যেরকম কি ঘটতেছে তাদের ফ্যামিলির সাথে। তো বাবা এরকম কথা শুনে আব্দুল হক মিয়া ফয়সাল, অর্থাৎ তার বড় ছেলে ফয়সালের কাছ থেকে এরকম কথা শুনে তিনি বুঝতে পারেন যে ওই সমস্যাটা কোনোভাবে কাটেনি এবং সমস্যাটা খুবই ভয়ানকভাবে হচ্ছে। তো হয়তো খারাপ কিছু তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিল এবং তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, যেটা সাধু বাবা বলে গিয়েছিল যে তাদের প্রাণের ঝুঁকি আছে। এখন তার ছোট ছেলেও বলছে যে সে যেখানে কাজে গিয়েছিল সেখানেও তার এরকম সমস্যা হয়েছে। তো এই ঘটনাগুলোর পর তারা কোনোভাবেই অপেক্ষা করতে পারছিল না। তারা বলছিল যে তারা এই বাড়িঘর ছেড়ে চলে যাবে, অর্থাৎ আব্দুল হক মিয়ার বড় ভাই একজন তাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে সেখানে থাকে। তো তারা ঠিক করে যে তারা সেখানে চলে যাবে, এই বাড়ি ঘরে তারা থাকবে না। তাদের সাথে এরকম সমস্যার কারণে তারা কোনোভাবেই সেটা সহ্য করতে পারছে না। দুই ছেলের এরকম প্রাণের ঝুঁকি নিয়ে তো তারা আব্দুল হক মিয়া এখানে থাকবে না কোনোভাবেই। তো সে ঠিক করে যে সে তাদের ছেলেকে নিয়ে সেখানে চলে যাবে। তো যে প্ল্যান সেই কাজ, সব কাপড় চোপড় তারপর কিছু সামান্য আসবাবপত্র নিয়ে তারা সেই ঘরটা সম্পূর্ণ তালাবদ্ধ করে তারা সেখানে চলে যায়। তো আশেপাশের যারা প্রতিবেশীরা ছিল, তো আশেপাশে তো ঘর একদম কম ছিল, একটু দূরে ছিল যেটা, তো দূর থেকে যারা ওই বাড়ির দিকে রাতের বেলা তাকাতো প্রতিবেশীরা, তারা মাঝে মাঝেই দেখতো যে বাড়ির চারপাশে একটা মহিলার মতো দেখা যেত, একটা শাড়ি পরে সে ওই বাড়ির চারপাশে ঘুরতো, চারপাশে অনেকক্ষণ হাঁটাহাঁটি করত এবং ওই মহিলার ফেসটা দেখা যেত না। কেউ ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতো না বা যেত না ওই জিনিসটা দেখার পর, কারণ তারা জানতো যে তাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে ওই হাজারা বেগমের লাশ পাওয়ার পর থেকে। তো বিভিন্ন রকম দেখতো। আর একটা স্পেশাল জিনিস যেটা ছিল যে তারা যারা দেখতো যে ওই যে একটা মহিলার মতো শাড়ি পরে সে ঘোরাঘুরি করছে, ওই মহিলাটার ফেসটা ছিল একটু উজ্জ্বল, মানে একটু উজ্জ্বল আলোক রশ্মির মতো চকচক করতো ওই ফেসটা। তো এই জিনিসটা তারা দেখতো, অনেকেই দেখেছে, ওই আশেপাশের প্রতিবেশীরা যারা ছিল তখনকার সময়ে সবাই জিনিসটা দেখেছে, যারা রাতের বেলা ঘর থেকে বের হতো বা ওই বাড়ির দিকে যাদের নজর পড়তো তারা প্রত্যেকেই দেখেছে একটা মহিলা শাড়ি পরা, সে ওই বাড়ির এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছে। তো এরকম অনেকেই দেখেছে। তো মসজিদের ইমাম সাহেব, তাদের গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলানো হয় যে দেখেন আমরা তো এরকম জিনিস দেখি। তো ইমাম সাহেব যেটা বলেন যে মুয়াজ্জিন তো এই ঘটনার জন্য বেশ কয়েকদিন আগে গিয়েছিল, সে ওখান থেকে গিয়ে ফেরত এসেছে। তো ইমাম সাহেব যেটা বলেন যে ওই বাড়িটাতে আপাতত কেউ না যাওয়াই ভালো, বড় কোনো আলেম এনে ওই বাড়িটাকে বা কবিরাজ এনে ওই বাড়িটাকে বন্ধ করে দিলে হয়তো ভালো হবে। তো ওই যে মাহবুব মিয়া তার দুই ছেলে ফয়সাল এবং হাসানকে নিয়ে, আব্দুল হক মিয়া তার দুই ছেলে এবং ফয়সাল এবং হাসানকে নিয়ে সে তো চলে গিয়েছে তাদের চাচাদের বাড়িতে, অর্থাৎ তার বড় ভাইয়ের বাড়িতে, আব্দুল হক মিয়ার বড় ভাইয়ের বাড়িতে। তারা আর ওখানে আসেনি বেশ কয়েকদিন যাবৎ। তো না আসাতে গ্রামের লোকেরা ওইরকম জিনিস দেখার কারণে তারা ইমাম সাহেবের সহায়তায় ইমাম সাহেব একজন কবিরাজের ঠিকানা দেন। তো গ্রামের বেশ কয়েকজন মাতবর মিলে ওই কবিরাজের কাছে যান
তো যাওয়ার পর ওই কবিরাজ এসে নাকি ওই বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। তো বন্ধ করে দেওয়ার পর থেকে নাকি তারা আর কোনো দিন তারা আর কখনো এরকম দেখতে পায়নি যে শাড়ি পরা মহিলা এরকম হাঁটছে। তারা এরকম জিনিস আর ফেস করেনি। তো বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর আব্দুল হক মিয়া তার 2 ছেলেকে নিয়ে ওই বাড়িতে আসে। আসার পর তারা বলছিল যে তারা যেখানে গিয়েছিল সেখানেও নাকি তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে এবং এই সমস্যা নাকি কোনোভাবেই কাটছে না। তো বেশ কিছু হুজুর তারা দেখিয়েছে, বেশ কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়। তো এরকম চলছিল তাদের জীবনযাপন। এবং তাদের যে 2 ছেলে ছিল, আব্দুল হক মিয়ার 2 ছেলে ফয়সাল এবং হাসান, তারা দুজনেই বেশ সারাটা মাস তারা অসুস্থ থাকতো, কোনোভাবেই তাদের শরীর ভালো হতো না। তো পরবর্তীতে এই বাড়িতে তারা আবার চলে আসে, এসে তারা সেখানে আবার পুনরায় বসবাস শুরু করে। তো যেটা জানা যায় যে ফয়সাল এবং তার ভাই হাসান ধীরে ধীরে মানুষের সাথে ওই কথাগুলো শেয়ার করে এবং জানাজানি হয়ে যায়। গ্রামে এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় যে তার ছেলেরা নিজেই তার মাকে হত্যা করেছে। এবং যেই ব্যক্তি, অর্থাৎ মাহবুব নামের যে ব্যক্তি ওই ডোবায় হাজারা বেগমের লাশটা প্রথম দেখেছিল, সে এরপর থেকেই সে আসলে ওই যে কবিরাজের চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অর্থাৎ সে এরকম কবিরাজ হওয়ার চিন্তা ভাবনা করছিল, জিন রিলেটেড কাজ সে করবে, এরকম নিয়ে সে চিন্তা ভাবনা করে। তো পরবর্তীতে যেটা জানা যায় যে ওই মাহবুব ভাইয়ের কাছ থেকে আসলে ঘটনাটা সংগ্রহ করা হয়। মাহবুব ভাই এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ সেই ঘটনার জন্য। আসলে ওই গ্রামের বেশ লোকেরা নানান ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথা বলতো। যেমন অনেকে বলতো যে নিজের মাকে এভাবে হত্যা করেছে, তারপরও তাদের কিছু হলো না, তাদের কোনো জেল জরিমানা হলো না, তাদের তো যাবজ্জীবন বা ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু তাদের পক্ষে বাদী হয়ে কে মামলা করবে? আশেপাশে কেউই ছিল না বা কোনো আত্মীয় স্বজনও তাদের পক্ষ হয়ে মামলা করেনি। তো আবার এক শ্রেণীর লোক ছিল, তারা বলতো যে মা যেরকম প্রক্রিয়া করতো সে তার শাস্তি পেয়েছে, ভালোই হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, সে এইভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, সে পরক্রিয়া করছিল, তার শাস্তি হয়েছে, ভালো হয়েছে, এরকম এক শ্রেণীর লোক বলতো। এবং বলতো যে এখন জেল খাটছে, অর্থাৎ যার সাথে হাজারা বেগমের পরক্রিয়া ছিল, সে বিনা দোষে জেল খাটছে। এবং তারা বলতো যে ঠিক আছে, সেও যেহেতু পরক্রিয়া করেছে এবং তার জেল খাটা তার যুক্তিসম্মত। তো এরকম লোকেরা, গ্রামবাসীরা সেটা বলতো। তো এই ছিল ঘটনাটা। গ্রামের মধ্যে এখনও জানাজানি এবং সবাই জানে, কিন্তু এই ব্যাপারে আর কেউ কিছু মাথা ঘামায় না। তো মাহবুব ভাই এই ঘটনাটা তিনি শেয়ার করেছেন এবং মাহবুব ভাই বর্তমানে তিনি একজন কবিরাজ ওনার আছেন, আর ওই কবিরাজের শিষ্য তিনি, এবং ওই কবিরাজের কাছে গিয়ে তিনি মাঝে মাঝে বিভিন্ন ধরনের জিনিস তিনি বিদ্যা অর্জন করেন। এটা নাকি ওনার বেশ আগে থেকে ইচ্ছা ছিল। এবং ওই যে লাশটা তিনি দেখেছেন পুকুরের মধ্যে গলিত লাশ, ডোবার মধ্যে, তো এটা দেখার পর তিনি যে ভয় পেয়েছিলেন, এরপর থেকে ওনার মধ্যে আর কোনো ভয় কাজ করে না। উনি মাঝে মাঝে রাতের বেলা ভয় পেতেন, এটা দেখলে ভয় পেতেন, হঠাৎ করে গাছের দিকে তাকালে তিনি ভয় পেতেন আগে। এবং ওই যে ঘটনাটা ঘটেছিল লাশটা দেখার পর যে ভয়টা পেয়েছিলেন, এরপর থেকে আর তিনি কোনো ভয় পান না। তো এই ছিল আজকের ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আপনাদের সংগ্রহে থাকা কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে পাঠাতে পারেন লিখে অথবা ভয়েস রেকর্ড করে। আমাদেরকে ইমেল পাঠানোর ঠিকানা BHOUTIGGOTA ভৌতিকগতা@gmail.com। আজকের এপিসোডে আমি সামির আনসারি সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, এই কারণে হয়তো ভয়েস অন্যরকম লাগতে পারে। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আল্লাহর উপর, আল্লাহ যদি সুস্থ দান করে ইনশাল্লাহ হয়তো সামনের এপিসোডে আরও সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতে পারবো বা ঘটনা শেয়ার করতে পারবো। তো যেটাই বলছি, দোয়া করবেন আমার জন্য, একটু শারীরিকভাবে অসুস্থ আছি। তো যাই হোক, আজকে আমি শুরুতে যেই ঘটনা শুরু করবো, আমি তো ছোটো ঘটনা শেয়ার করবো আজকে, কিছু ছোটো ঘটনা। তো আজকে শুরুতে যার ঘটনা আমি শেয়ার করছি ওনার নাম হাসিবুর রহমান আসিফ ভাই। তিনি অনেক আগে আমাদেরকে একটি ঘটনা মেইল করেছিলেন। তো ঘটনাটি তিনি যেভাবে শেয়ার করেছেন আমি আপনাদের মাঝে বলছি।
শুরুতে যেটা বলেন আসিফ ভাই যে তিনি আমাদের অনেক বড় ফ্যান, আমাদের সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো উনি ঝিনাইদহে যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখানে একসময় পড়ালেখা করতেন। তো তিনি যেটা বলেন যে ওনার যখন সেখানে পড়ালেখার সুবাদে যাওয়া হয়, সেখানে বাস টার্মিনালের পাশেই একটা বাসা উনি ঠিক করেন। বাসা বলতে একটা মেস ঠিক করেন, যেহেতু তখন ওনারা ছাত্র ছিলেন, বেশ কয়েকজন বন্ধু ঠিক করেন যে ওরা 7 জন মিলে একটা মেসে উঠবেন। তো ও বাসাটা ছিল 3 তলা। তো ওনারা যখন বাসা ভাড়া নিতে যাবে বন্ধুরা মিলে, তখন দেখছে যে নিচতলা একটা রুম আছে এবং একটা তালা মারা। তো বাড়িওয়ালা বলে যে আমার বাসা দোতলা খালি আছে, আপনি দোতলায় থাকেন। বাড়িওয়ালা সম্ভবত 3 তলায় তিনি থাকে। তো সেই অনুযায়ী ওদের বাসাটা বেশ পছন্দ হয়, যেহেতু ওনাদের যেই পড়ালেখার প্রতিষ্ঠান যেটা সেটা পাশে ওনাদের সেই থাকার ব্যবস্থা, তো ওনারা এরকম বাসা উঠে পড়ে। তো যে বিষয়টা ঘটে যে আসিফ ভাই তিনি একটা বিষয় খেয়াল করেন যে উনি নিচতলাটা সবসময় তালা মারা থাকে। তো এখন তিনি একদিন বাড়ি এলাকায় বলতেছে যে আঙ্কেল কিছু মনে না করলে নিচতলায় কি আপনি কোনো কিছু ভাড়া দিয়েছেন নাকি? এতে সবসময় দেখি তালা মারা থাকে। তো যদি সম্ভব হয় আমাদেরকে একতলায় দেন না, আমরা ব্যাচেলার একটু একতলায় থাকি, আমার জন্য সুবিধা হয়, খামাখা এরকম দোতলায় যাব না, তো নিচতলায় এটা থাকে। তো এটাই বলার উদ্দেশ্য এই কারণে ছিল যে উনি যেটা বলেন যে ওনারা যেহেতু ব্যাচেলার মানুষ, উপরতলায় বাড়িওয়ালা থাকে, তো দেখা যায় যে রাত ধরে ওনারা আড্ডা দিত, গান বাজনা করতো, টুকটাক চিল্লাচিল্লি করতো। তো সেক্ষেত্রে উপরতলায় আমাদের বাড়িওয়ালা সমস্যা হয় কিনা, জন্য সেই উদ্দেশ্য করে তিনি এটা বলেন। কিন্তু বাড়িওয়ালা তিনি বলেন যে না, তোমরা যেখানে আছে দোতলা এটাই থাকো, একতলা নিয়ে তোমাদের ওখানে চিন্তা ভাবনা করা লাগবে না, এটা আমি ফালায় রাখছি। তো কয়েকদিন পর যেটা ঘটে যে আসিফ ভাই তিনি বলেন যে ভাই আমি দেখা যেত যে রাতে নিচে হাঁটাহাঁটি করে বা দেখা গেলো একটু বন্ধুদের সাথে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমি দেখা যেত যে বেশি ওনার ক্ষেত্রে যেটা দেখা যেত, ওনার প্রায় সময় দেখা যেত যে রাত্রে 11:30, 12টা, কখনো বা এরকম হতো 12:30, 1টা এরকমও হতো, সময় লাগতো বাইরে থেকে নিজে থেকে আসতে। উনি বলতো তখন তিনি টুকটাক টিউশনই করাতেন, এই জন্য অনেক সময় এরকম দেরিও হতো। তো উনি খেয়াল করেন 2-1 দিন দেখেছেন যে একতলা দিয়ে যখন উঠবেন তখন গ্রিলের দরজা দেওয়া, সেখানে তালা মারা, ভিতরে যেই বাসাটা খালি। তা একদিন তিনি দেখেন যে ভিতরে একটা রুমে ওনার কাছে কেন জানি মনে হলো যে একটা বাজে গন্ধ আসতেছে, এবং এটা একটা খুবই পচা গন্ধ। এবং উনি এটা গন্ধটা যখন ফিল করলেন তখন তিনি ভাবতেছে যে কোনো ময়লা বা কেউ এখানে কিছু ময়লা ফেলছে নাকি, বা যেহেতু ওনারাই একমাত্র ভাড়াটে দোতলা থাকে, কেউ উপর থেকে এখানে ময়লা ফেললো নাকি। তো তিনি তার মোবাইলে আলোটা দিয়ে একটু দেখতেছে যে না, আশেপাশে তো সিঁড়ির কাছে কোনো ময়লা নাই। কিন্তু হঠাৎ ওনার চোখ পড়ে, বিশেষ করে চোখ পড়তো না, উনি যেটা বলেন যে ওই বিড়াল অনেক সময় ঝগড়া করলে বা চিল্লালে যেরকম অনেক সময় হয় না যে কেমন একটা কান্নার মতো শব্দ হয়, তখন তিনি এরকম শব্দ পান সেই একতলার ফ্ল্যাটের ভিতর থেকে। তো তিনি খেয়াল করতেছেন যে ভিতরে মোমবাতির আলো, মানে মোমবাতিটা যখন একটা অন্ধকার ঘরে জ্বালালে যেরকম একটা আলো হয়, এরকম একটা আলো নিবু করতেছে, এরকম হচ্ছে। তো ওনার কথা হচ্ছে তালা মারা, ভিতরে কে? তো উনি এটা দেখলো যদি একবার উঠানামা এরকম জল করতেছে, তো উনি ওনার মতো চলে গেছে। ঠিক সেম বিষয় এরকম আরও 2-1 দিন ওনার হয়েছে। তো উনি বাড়ির এলাকাটা বলে যে আঙ্কেল ভিতরে কি কেউ আছে নাকি কোনো সমস্যা, এরকম আর নিচে ময়লা ভাড়া রাখে কে? তো সেই বাড়িওয়ালা উল্টা আসিফ ভাইকে নাকি একটু ঝাড়ি দিয়ে বলতেছে যে তুমি এত রাত পর্যন্ত বাইরে থাকো কেন? তোমরা ম্যাচ মেম্বার ছিল যেটা দোতলায় থাকবা, তাড়াতাড়ি এসে পড়বা। তোমরা ব্যাচেলার ছিলে, তোমরা যদি এরকম বাইরে তুলে থাকো তাহলে কি হয়? মানে বাড়িওয়ালা উল্টা ওনাকে শাসাচ্ছে। তো আসিফ ভাই আসলে এটা ভাবে ওরকম তিনি কিছু মনে করেন না, তিনি ভাবে যে হয়তো মুরব্বী দেখে ভালোর জন্য এটা বলছে। তো তিনি সেটা নিয়ে আর খুব একটা মাথা ঘামায় না। তো একদিন রাতে সেই আসিফ ভাই, তার গরম লাগছিল, তো তিনি তার ফ্লোরে শুয়েছিলেন। সে রুমে আরও 2জন বা 3জনের ওনারা থাকে টোটাল। তো তিনি দেখছে ওনার একটা শব্দ, ওনার ঘুম ভেঙে যায়, ওনার ঘুম ভাঙতেছে না, মানে দেখা যাচ্ছে কয়েকবার এরকম মার্বেলের মতো আওয়াজ, ফ্লোরে যেরকম খেললে যেরকম আওয়াজ হয় এরকম তিনি আওয়াজ পাচ্ছিলেন। তো তিনি যখন উঠে বসেন তখন দেখে আওয়াজটা আছে, আবার যখন শুতে যান এরকম দেখতেছে কানের মধ্যে একবার তার লাগতেছে। তো তিনি এরকম প্রথম দিন এরকম সমস্যা আমি ফিল করেন, এরকম যখন 2-3 দিন কন্টিনিউস হচ্ছে, তখন তিনি একদিন ঠিক করেন যেটা কোথায় হচ্ছে। এবং একদিন তিনি এমনও হয়েছে তার পাশের বন্ধু যিনি শুয়েছিল তাকে ডেকে বলতেছে এই আওয়াজটা কই হয়ে রে? তো ওনার বন্ধু চিল্লাচিল্লি করে বলতেছে আরে বেটা ঘুমা, কোনো আওয়াজ আমি পাই না, স্যার ঘুমা, এরকম কথা বলতেছে। তো যেরকম যা হোক, মার্বেল যখন আওয়াজ হচ্ছে, তো সেদিন রাত্রে সেই আসিফ ভাই তিনি বলেন যে না, আজকে আমি দেখবো এটা এত রাতে খেলে কে। তখন প্রায় 1-1:30টার মতো এরকম বাজে। তিনি দেখতেছে দরজাটা খুলছে, খোলার পর সিঁড়িঘরে দাঁড়াইছে। তো উনি সিঁড়িঘরে যাওয়ার পর মার্বেলের আওয়াজটা তীব্রভাবে হচ্ছে, খেলতেছে, মানে ওটা ফালা ড্রপ করছে এরকম ফ্লোরে। তো উনি প্রথমে একবার 3 তলায় উঠছে, কারণ
ওনারা ছাড়া উপরে 3 তলায় লোকজন আছে, বাড়িওয়ালা থাকে, কিন্তু বাড়িওয়ালা বাসায় বাচ্চা জাতীয় কেউ থাকার কথা না। ওনারা হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছেলে আছে, আর ওনার একটা মেয়ে আছে, এরা বড়, এরা এরকম করার কথা না। তো তিনি তখন করলো কি, একতলা গেল, ভাবতেছে যে বাইরের কোনো ছেলে পেলে এরকম সে বাচ্চারা খেলে কিনা, তারপরে তার মাথা ঢুকতেছে যে না, এরকম তো হওয়ার কথা না, এত রাতে কে খেলবে। হঠাৎ তিনি যখন একতলায় গেলেন, আবার সেই পচা গন্ধ, এবং তিনি পচা গন্ধটা পাওয়ার পর মনে বলতেছে যে না, বমি চলে আসবে এরকম। তো এত রাতে তিনি মোবাইলটা নিয়ে আসছে, তো তিনি যেটা দেখেন যে ওই যে বাসাটা, সেখানে কয়েকটা বিড়াল, এবং এটা উনি বলতেছে এটা কালো বিড়ালের মতো, এবং মনে হচ্ছে যে বেশ মোটা তাজা বড়। উনি মোবাইলের আলোতে টর্চ দিয়ে দেখছে, এবং টর্চ মারার সঙ্গে সঙ্গে বিড়ালগুলো খুবই জোরে চিৎকার দেওয়া শুরু করে, মানে আওয়াজ করা শুরু করছে, একসাথে অসংখ্য আওয়াজ। এবং তিনি বলতেছে যে এরকম তো দেখলাম, দেখার পরে তিনি একটু ভয় পেয়ে গেছে। টর্চটা বন্ধ করে যখন তিনি নিচে মানে পিছনে ফিরে সিঁড়ির দিকে উপরে উঠতে যাবে, তিনি বলতেছে ওনার পায়ের কাছে এরকম পশমের মতো কিছু একটা লাগছে, ওনাকে স্পর্শ করতেছে এরকম। উনি তখন আবার টর্চটা জ্বালাতে যাবে মোবাইলের, দেখছে এখানে আরও বেশি বিড়াল, বা 7-8টা কালো বিড়াল, এবং সব ওনার আশেপাশে কিলবিল করতেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ওনাকে আক্রমণ করবে এরকম একটা কিছু। তো উনি একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে দৌড়ায় ওনার রুমে আসে। রুমে আসার পরে তিনি তার বন্ধুদের বিষয়টা বলার পর ওনার বন্ধু একজন ছিল, তাকে বিষয়টা বলে, সে বলতেছে এগুলো কিছুই নেই, চল যাই, মানে বলতেছে মিনিট খানিকের ঘটনা হবে। তো উনি তাড়াতাড়ি যায়, নিচে যখন যায় তখন মানে যখন সিঁড়িদের নামতে যাবে মুহূর্তে নাকি ফজরের আজান দিচ্ছিল, তো দেখতেছে যে কোনো গন্ধ টন্ধ কিছুই নেই। তো যেটা আসিফ ভাই বলে যে ভাই দেখেন এটা মানে কাকতালীয় কিনা জানি না, যে বা কি বলবে উনি এটা বুঝে পাচ্ছে না, যেটা আসলে কি বলা যায়। উনি বলতেছে আমি যখন নিচে যাব তখন সর্বোচ্চ দুপুর রাতে 2টা কি 2:30 বাজে এরকম একটা মোবাইল আমি দেখে বের হয়েছি। এবার আমি যখন নিচের থেকে উপরে উঠবো তখন আমি সময়টা দেখতেছি কয়টা বাজে, কিন্তু আমার বন্ধুকে উপর থেকে নিচে নিয়ে যাব তখন এই 4:30, 4টা 4:30টার টাইম যে আজান দিয়ে দিচ্ছে, এরকম 2-3 ঘন্টা একটা গ্যাপ, কি মানে একটা সময় কীভাবে আমার কাছে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, এটা আমি কিছুই বুঝতে পারলাম না। তো তার বন্ধু তাকে যথারীতি বলে যে তুই হয়তো ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছিস, সেরকম তো হওয়ার কথা না, আমরা এখানে 7 জন থাকি, কারো কোনো সমস্যা হয় না, তুই এই সমস্যার মধ্যে পড়লি, তুই দেখলি। হ্যাঁ, তো এটা পরের দিন যখন তিনি সবাইকে মানে পরের দিনে সকালের ঘটনা, তিনি যে বন্ধুই কথা বলতেছে যে মানে সে বন্ধু বলতেছে যে আমি সকালেও তার সবার সাথে এটা নিয়ে কথা বলবো, উল্টাপাল্টা কথা বলিস না, কারো কোনো সমস্যা এটাকে জেনে নিব। তো পরের দিন ওই সকালবেলা ওই বন্ধু করছে কি, আসিফ ভাইকে ডাকতে গেছে, দেখতেছে উনি ঘুম থেকে উঠে না, তার প্রচণ্ড জ্বর, এবং সে জ্বরে কথা বলতে পারতেছে না, মনে হচ্ছে তার শরীর কাঁপতেছে এরকম। তো তার বাসা বিষয়টা জানানো হয় যে উনি হয়তো ভয় পাইছে। তো বাসা থেকে তো অনেক দূরে বাসা, তো ওনার বাবা মা কিছু বলে নাই, সেই তো এটুকু বলছে বাবা এক কাজ করো, ও মনে কিছুতে ভয় পাইছে, তোমরা পারলে একটু হুজুরের থেকে একটু পরা পানি খাওয়াই দিও, অনেক সময় বাচ্চা বা আমার বাচ্চা মানুষ বা তোমাদের মতো এরকম উঠতি বাসি পোলা পারেন, এরকম করলে ভয় পেতে পারে। তো সেই অনুযায়ী এক হুজুরের থেকে মানে পরা পানি এনে খাওয়ানো হয়েছে, তারপর ওনার জ্বরটা বা একটু ভয়টা একটু কমে। কিন্তু সমস্যা হচ্ছে তারপরও ওনার মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, যে উনি সেই আসিফ ভাই বলতো যে তিনি যখন একা বাসায় থাকতেন বা একা পড়তেন ওনার রুমে, মনে হতো যে বারান্দা থেকে কেউ হাঁটতেছে, কিন্তু ওই পারে দেখতো যে কেউ নাই। এটা ওনার মধ্যে একটা কাজ করতো, বেশ ভালোভাবেই কাজ করতেন, বেশ তিনি ভয় পেতেন। তো সবচেয়ে ভয়ানক আরেকটা দিন ঘটে, বা একটা রাতে ঘটে এরকম একটা ভয়ানক বিষয়, সেটা হচ্ছে যে আসিফ ভাইয়ের পাশে নাসিম নামে ওনার এক বন্ধু ঘুমাইছিল। তো আসিফ ভাই যেটা বলে যে ঘুমের মধ্যে ছিল, ঘুমের মধ্যে মনে হচ্ছে সেই বিড়ালগুলো মনে হচ্ছে ওনার খাটের আশেপাশে আছে, এবং তিনি চোখ খুলে দেখে যে বিড়ালের কিছু একটা হবে, যে ওনার পায়ের কাছে 2-3টা বিড়াল ওনার পায়ের কাছে আছে খাটের মধ্যে, এবং চোখগুলো জলজল করতেছে, এবং তার পাশাপাশি হঠাৎ করে ধাপ করে একটা নাকি বাচ্চার মতো অবয়ব ওনার গলা চেপে ধরছে, এবং তিনি শ্বাস নিতে পারতেছিল না। তো যখন শ্বাস নিতে পারতেছিল না, তখন তিনি তার পাশে যে ছিল বন্ধু নাসিম, তাকে হঠাৎ করে একটা বাড়ি দিয়ে তাকে খামচে দিয়ে ধরে। তখন সে বন্ধু চিৎকার দিয়ে উঠেছে কী হয়েছে তোর বলতে, তখন নাকি আস্তে আস্তে করে স্বাভাবিক হয় সেই আসিফ ভাই। তো সেই নাসিম তিনি একটু ভয় পেয়ে যায়, বলতেছে তোর নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা হয়েছে, তো উল্টাপাল্টা দেখিস, উল্টাপাল্টা কাজ করতেছিস। তো তিনি তারপর অনেক কান্নাকাটি করেছে আসিফ ভাই, তারপর আর বন্ধুটা মিলে ঠিক করে যে ঠিক আছে একটা হুজুরের কাছে নিয়ে যাই, চল কী হয়। তো পরে সেই কোনো একটা হুজুরের কাছে নেওয়া হলে তিনি বলে যে হয়তো এমন হতে পারে তিনি কিছু একটা দেখে ভয় পাইছে, আর বাদ দেন এই বিষয়গুলা, আপনি এক কাজ করুন, ওরা তাবিজ দিয়ে একটা বা কিছু একটা মানুষ তাবিজ বা কোনো কিছু দেওয়া হয়েছে ওনাকে, যেটাকে মানে বলছে যেটা আবার স্বামী বন্ধ থাকবে, আর যদি ভয় পাই বাসা বদলায় ফেলেন, থাকার দরকার নাই। তো যেটা করা হয় যে ওনারা আসলে মাসখানেক মধ্যে বাসাটা বদলায় ফেলে। তো বদলায় ফেলার পরে যেটা ঘটে এরকম আরেক এলাকায় যখন যাবে,
তখন নিচের দোকানদার এমনি ওনাদেরকে জিজ্ঞেস করতেছে যে বাসায় আর তাহলে বেশি দিন থাকতে পারলেন না, মানে ওনার ওই 7জন বন্ধু যারা ছিল নিচেরা লাস্টের দিন যেদিন যাবে বা আমার যখন গুছাচ্ছে তখন বা ওই দোকানের আশেপাশে ওনারা চাবি সিগারেট খাচ্ছিল, এরকম কিছু একটা হবে। তো তখনই দোকানদার বলতেছে আর কি, বাসায় আর বেশি দিন থাকতে পারলেন না, আপনাদের কার মাঝে সমস্যা হয়েছে, হাসতেছে। তো একজনে বলতেছে, কেন আপনি এই বাসায় কোনো সমস্যা আছে এটা জানেন কী করে, কী আছে এখানে, কী সমস্যা? তখন সেই লোক বলতেছে যে সমস্যাটা কি আসলে ভাই, বিষয়টা হচ্ছে যে এখানে অনেক আগে, আজ থেকে 7-8 বছর আগে এক মহিলা এবং তার বাচ্চাকে তাদের লাশ পাওয়া গেছে। তা হয়তো বা স্বামীর সাথে ঝগড়া করে ওই সেই স্বামী পরকীয়া করতে মনে, তখন এই মহিলা এবং তার বাচ্চার এরকম মেরে ফেলা রেখে চলে গেছে। তারপরে এখানে আর কেউ থাকতে পারে না এবং এই বাসায় দোতলায় ভাড়াটিয়া থাকলে সমস্যা করে, আর একতলা তো থাকে না, দিয়ে বন্ধ করে দিছে। হ্যাঁ, তো এখন এর জন্য বেশি দিন থাকেন না, যেন আপনি জিজ্ঞেস করলাম কদিন থাকেন। তখন সেই আসিফ ভাই বলতেছে, তো বাড়ির কোনো সমস্যা হয় না কেন? তো বলতেছে, ভাই এটা তো বলতে পারবো না বাড়ির কেন সমস্যা হয় না, উনি হয়তো ওনার ফ্ল্যাট বন্ধ করে রাখছে কি না এটা বলতে পারি না, বা উনি কারো কথা প্রকাশ করে না, কিন্তু দোতলা একতলা এগুলোতে সমস্যা আছে, এগুলো প্রায় সময় সমস্যা হয়। এর আগেও যারা ছিল তাদের মধ্যে সমস্যা হয়েছে, এই জন্য বেশি দিন থাকতে পারে না। যাক, আপনারা ইয়াং পোলাপেন আছেন, এটা কারো শেয়ার করেন না, এই আর কি। তো তারপর তো আসিফ ভাই সেখান থেকে চলে আসে। উনি বাড়িতে যাওয়ার পর ওনার বাবা মা আরও কবিরাজ দেখানোর পরে তারপরে একটা সময় গিয়ে উনি আল্লাহর রহমতে তারপরে সুস্থ হন। তো এটা ছিল আসিফ ভাইয়ের ঘটনা। তো শ্রোতা বন্ধুরা, এখন এরকম একটা ফ্ল্যাট রিলেটেড একটা ঘটনা, আরেকটা ঘটনা যেটা খুব সুন্দর একটি ঘটনা পাঠিয়েছেন, এটাও বেশ অনেকদিন আগে পাঠিয়েছেন দিব্য নামে এক ভাই, তিনি লালমেটা থেকে বলছিলেন। তো তিনি যেটা বলেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো তিনি যে আমাদের বলেন যে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম দিব্য, আপনারা চাইলে আপনাদের মতো করেই ঘটনাটি শেয়ার করতে পারেন। তা ঠিক আছে, আমি আমাদের মতো শেয়ার করছি। তো দিব্য ভাই লালমেটা থেকে বলছিলেন। তো সেখানে তিনি একটা স্বনামধন্য কলেজে, তখন তিনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তেন, যেটা হচ্ছে প্রায় 2017 সালের ঘটনা। তো বলতেছে যে আমি আসলে লাইফে কখনো হন্টেড কোনো কিছুর উপর বিশ্বাস করতাম না, এবং এটার আমার খুব একটা আগ্রহ ছিল না, কারণ এই বিষয়টাকে আমাকে মনে হতো যে খুব আজগুবি একটা বিষয়। বাট একটা ঘটনার কারণে আমাকে এটা এখনও আমার বুক কেঁপে উঠে, এই ভয়টা লেগে থাকে, এখন লেগে আছে এখনও সেই হন্টেড ইস্যুর কারণে। বলতেছে যে ওনার এক ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের সাথে একদিন কথা বলতে বলতে বলতেছে যে এই ফ্রেন্ডের বাসায় তারা থাকবে, ওনার কয়েকজন ফ্রেন্ড মিলে সেই ফ্রেন্ডের বাসায় থাকবে। তো যে ফ্রেন্ডের বাসায় থাকবে সেই ফ্রেন্ড বলতেছে যে, দেখ আমার বাসায় থাকবি ভালো কথা, আড্ডা দিব, মজ মাস্তি করবো, ঠিক আছে, বাট আমার বাসার উপর একটা ফ্ল্যাট আছে, তোরা হয়তো জানোস না, দু একজন বন্ধু জানে, যেটা কিন্তু বেশ হন্টেড, এবং ওইখানে কিন্তু অনেক ঘটনা ঘটছে। তো আমরা মোট কথা বলা যায় যে উপরতলা এরকম আমরা যাই না, আমরা ওই ফ্লোরটা টপকায়, আব্বা আমাদেরকে সবসময় বলছি ফ্লোরটা টপকায় বা লিফটের মাধ্যমে তুমি ছাদের, আমাদের ডাইরেক্ট লিফট আছে সেখানে যাওয়ার জন্য। হ্যাঁ, বাট আমরা তো একটা বাসা ভাড়া থাকি, আমাদের এরকম কোনো সমস্যা হয় না। তো এই কথাটা বলার পর সেই দিব্য ভাইয়ের ওনার মধ্যে অনেক আগ্রহ জন্মায় যে আসলে কী এমন আছে যে ওইখানে ওই বাসায় এই সমস্যা। এটা হচ্ছে যেটা বলে উনি, যে ঠিকানাটা হচ্ছে এরকম যে প্রবাসী কল্যাণ ভবনের পাশেই সেই বিল্ডিংটা ছিল। তো যেটাই হলো যে 2017 সালের কোনো একদিন রাত্রে ওনারা তো সেই রাতে ওই বন্ধুর বাসায় খাওয়া দাওয়া করার পর রাত প্রায় 12:30টার দিকে হবে, ওনারা সেখানে সেই বন্ধু বাসায় ফ্ল্যাটে আছে। তো হঠাৎ করে সেই দিব্য ভাই বলতেছে, কথায় কথা আসে যে তোর ওই কোন ফ্ল্যাটে তোর কী সমস্যা, ওটাতে আমি যাবো। তো তখন ওরা টোটাল 3 কি 4 জন বন্ধু ছিল। তো যে বন্ধুর বাসা সে বলতেছে, তুই আগে যা, তুই আগে গিয়ে দেখ তোর কেমন লাগে, তুই তো আবার ভূত পেত এগুলো বিশ্বাস করিস না, তুই আগে যা, গিয়ে বুঝবি, তারপর আমরা আসতেছি। তো সে দিব্য ভাই বলে যে, ভাই আমি খুব সাহস দেখা গেছিলাম। তো উপরে উঠার পর আমার যে বিষয়টা হয় যে প্রথমে মানে আমি যখন উপরে ফ্ল্যাটে যাই দেখতেছি যে মোবাইলের লাইট জ্বালায়, যে এখানে মানে ফ্ল্যাটটা তালা মারা বলতে সিল মারার মতো, মানে কাগজ দিয়ে পেঁচানো একটা সিল মারার মতো ফ্ল্যাটটা। তো আমি মানে সেই ভাই বলে যে আমি দুষ্টামি করে কলিং বেলের মধ্যে একটা চাপতেছি, আমি সেই কলিং বেল নষ্ট নাকি চাপতেছি, দেখি ঠিক ভিতরে কলিং বেল বাজতেছে। তো তারপর তিনি বলতেছে, যখনই ব্যাক করতে যাব তখন মনে হচ্ছে যে নারী কণ্ঠের একটা ভয়েস পেলাম। তা আমি প্রথমে ভাবছি, সে ভাই বলতেছে যে, আমি প্রথমে ভাবলাম যে আমার কোনো ফ্রেন্ডরা ডিস্টার্ব করতেছে বা কোনো ওরাই ভয় দেখাচ্ছে কিনা। তো সেটা আমি ভেবে তখন আমি ওদেরকে বলি যে মশকরা কম করিস ভাই, হ্যাঁ এসব আমার ভয় দেখা লাভ নাই, হ্যাঁ আমি দিব্য এত ভয় পাই না। বলতেছে যে এই কথাটা বলার পরে যখন ওদের সিঁড়িটা একটু স্পেসটা একটু বড়, তো যখন একটু সামনের দিকে যাব দেখতেছি
স্পষ্ট দেখেছি যে সাদা কাপড় পরা একটা মেয়ে, চুলগুলা মনে ছাড়া ছাড়া, সে বসে আছে এবং তার এখান থেকে কান্নার শব্দটা আসতেছে এবং কান্নাটা এমন হচ্ছে যে ইকো হচ্ছে এমন একটা অবস্থা। এবং তাকে যখন ডাক দেওয়া হয় তার চেহারাটা মনে হচ্ছে যে পোড়া পোড়া। এইটা দেখে আর আমি নিজেকে ঠিক রাখতে পারি না, মানে সেই দিবাই বলছে নিজেকে তিনি ঠিক রাখতে পারেন না এবং বলতেছে যে আমি দৌড়ায় নিচে নেমে আসি। বেসিক্যালি একটা ছোট ভুল হয়েছে এখানে, যে দিব্য ভাই যেটা বলেছেন যে ওনার যে বন্ধুর ফ্ল্যাট ছিল সেটার উপরে একটা ফ্ল্যাট ছিল, সেখানে ভাড়াটাই ছিল, তার উপর ফ্ল্যাটটা হচ্ছে এটা। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, তো তারপর তিনি যেটা বলেন যে ওনার বন্ধুর বাসায় আসে, বন্ধুকে সব কিছু বলে এবং বলতেছে যে না, হ্যাঁ এখানে সামথিং রং, উপরে একটা সমস্যা এখানে আছে, তো এটা তোরা কি জানলি বা কি দেখলি, হ্যাঁ আমাকে কীভাবে কী হইতে পারে। তো বাকি বন্ধুগুলো বলতেছে যে চল এক কাজ করে আমরা সবাই মিলে গিয়ে দেখে আসলি, তুই কী দেখছিস সেখানে। এবং ওনারা যেটা বলে যে ওনারা প্রায় 3-4 জন ছিল, ওরা আমার সঙ্গে উপরে যায় এবং ওরা করে কি তখন টর্চের মতো কিছু একটা নিয়ে যায় এবং তার পাশে সব বন্ধু তারা মহিলা টর্চ চালায় যায়। তো গিয়ে দেখে যে ফ্ল্যাটের সামনে অল্প ছোপ ছোপ আকারে রক্তের মতো দাগ, কিন্তু এখন আর কোনো সিমটম কিছুই নেই, একবার সব নর্মাল। পরে তাড়াতাড়ি ওনারা নিচে এসে পড়ে, সেই রাতটা সেখানে ওনারা আড্ডা দিয়ে কাটায় এবং দিব্য ভাই তো এটাকে ভয় ভাবেই নেয় এবং তার কথা হচ্ছে যে ভয়ের পাশাপাশি তিনি বের করে ছাড়বে যেখানে কোনো একটা সমস্যা এখানে মনে আছে। তো পরের দিন যেটা ঘটে, তো সেখানে যে সিকিউরিটি গার্ড আছে বা সিকিউরিটি গার্ড বা ম্যানেজার কেউ একজন ছিল, ওনার সাথে একটু খাতির জমায় সে দিব্য ভাই এবং বলতেছে যে আমরা তো কাছাকাছি এলাকায় থাকি, তো বিষয়টা কী হয়েছে উপরে, যে আপনাদের নাকি উপরে কোনো সমস্যা। তো সেই লোক কিছু বলতে চায় না, শুরুতে বলতেছে যে না ভাই কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। তো এরকম সেই লোক সেদিন আর বলে না। তো এরকম নাকি দিভাই বলে যে যেহেতু ওনার মাথায় একটা পোক ঢুকছে, ওনার যেটা বাইর করতে হবে, এটা কি উনি নাকি মাঝে মাঝে এরকম ওই লোকের কাছে আসতো, চা পান বিড়ি সিগারেট খাইতো, এরকম করতে করতে তারপরে সেই লোককে একদিন বলতেছে যে ভাই বলেন না সমস্যা কী, আপনি একটু বললে সমস্যা কী। তো সেই লোক একদিন কথা ছলে ছলে বলতেছে যে কয়েক বছর আগে ওই ফ্ল্যাটে একটা ফ্যামিলি বাসা ভাড়া নেয়। তো একদিন সেই ফ্ল্যাট থেকে একটা মেয়ের অর্ধগলিত দ্বিখণ্ডিত একটা লাশ পাওয়া যায়। হ্যাঁ, তারপর ফ্যামিলি মেম্বার যারা 2-3 জন ছিল তাদেরকে কোথাও পাওয়া যায়নি এবং পুলিশ ইনভেস্টিগেশন অনেক লম্বা সময় ধরে করে, কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায়নি। পরে এরকম 2 বছর পর্যন্ত প্রায় ফ্ল্যাটটা খালি ছিল। পরে মালিক এটা আরেকজনকে ভাড়া দিয়ে দেয়, কিন্তু যেটা দেখা যায় যে 2-3 মাসের বেশি এখানে কেউ থাকতে পারে না এবং এই বেশ কিছুদিন হলো ফ্ল্যাটটা এরকম খালি ফেলে রাখছে। পরে এক লোক লাস্ট যারা ছিল তারা বেশ আতঙ্কিত হয় এবং কোনো একটা কারণে মামলা করে বলে যে মানে এটা এমন কথা, এটা সিলগালা করে দিয়েছে আর কি, কোনো একটা ইস্যুতে এটা সিলগালা করে দিয়েছে যাতে এখানে না থাকতে পারে। তো যেটা ঘটে যে আরেকটা মানে এর মধ্যে একটা ভাড়াটিয়া নাকি ছিল, তারা নাকি এরকম হয় যে তারা হচ্ছে নিউ কাপল ছিল, হাজব্যান্ড ওয়াইফ। তো একদিন হাজব্যান্ড বাজারে গেছিলো কোনো একটা কাজে, ওয়াইফ ছিল বাসায়। তো ওয়াইফ সে নাকি বারান্দা থেকে শুনতেছে তার হাজব্যান্ড তাকে ডাকতেছে, কিন্তু তার কথা হচ্ছে যে তার হাজব্যান্ড তো বাহিরেতে, বারান্দা থেকে হাজব্যান্ড ডাকি কী হবে। তো সেই মহিলা নাকি বারান্দায় গেছে, যাওয়ার পর দেখতেছে যে একটা মেয়ে তার সাদা পোশাক পরা, চুল ছাড়া, মানে চেহারা মাঝে গলে পড়ে যাবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, দেখেই ওই মেয়েটার মুখের থেকে ভয়েস আসতেছে তার হাজব্যান্ডের মতো, মানে যে মহিলাটা গেছে তার হাজব্যান্ডের মতো ভয়েস আসতেছে এবং নাম ধরে ডাকতেছে। এটা শোনার পর বা দেখার পর সেই মহিলার সেন্স নেই, তিনি অজ্ঞান হয়ে যায়। দরজা ভেঙে পড়ে, তার হাজব্যান্ড তাকে সেখান থেকে উদ্ধার করে এবং সব শুনে বলে যেগুলো হ্যালুসিনেশন, এগুলো বিশ্বাস করা দরকার নাই। মেয়েটা নাকি এরকম যতদিন সে বাসা ছিল সে নাকি দেখতো যে ফ্যান যখন ঘুরতেছে দেখে যে ওইরকম ফ্যানের উপরে মেয়ে বসে আছে, ওই যে অর্ধগলিত সেই মেয়েটা বসে আছে, তার পচা মাংস বেবে পড়তেছে, এরকম নাকি হয়ে গেছিলো সমস্যা, বেশ বড় সমস্যা হয়ে গেছিলো। তো তারপর কোনো হুজুর এরকম নাকি সলভ করতে পারে নাই। তারপর তো তারা সেখান থেকে ফ্ল্যাট থেকে চলে যায়। তো এইটা ছিল একটা ঘটনা এখানে ওই ফ্ল্যাটে। তারপর থেকে এখানে আর কেউ থাকে না, এরকম টুকটাক সমস্যা হয়। যদিও দিব্য ভাই যেটা বলে যে ওনার যে বন্ধু পরে এই ঘটনাটা শুনছে, রিয়েল ঘটনাটা, তখন সে তার বাবাকে বলে এবং তারা নাকি প্রায় 1 মাসের মধ্যেই বাসা পরে সেখান থেকে চেঞ্জ করে ফেলে, সেখানে থাকে না। তো শ্রোতা বন্ধুরা, আজকে 2টি ঘটনা শেয়ার করে ফেললাম এবং যে 2টি ঘটনা দুটোই বাসা বা ফ্ল্যাটের ঘটনা, সৌভাগ্যক্রমে পেয়ে গিয়েছি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। কেমন লেগেছে ঘটনা দুটি অবশ্যই জানাবেন এবং তার পাশাপাশি আপনাদেরকে বলবো ঘটনা পাঠানো বন্ধ রাখবেন না, অবশ্যই পাঠিয়ে দিবেন ভৌতিকগতা@gmail.com এই ঠিকানায়। আজ আমি সামির আনসার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।